আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো। ঈদ উপলক্ষে যারা আমাদেরকে ঈদের সালামি দিতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে নগদ বিকাশ খোলা আছে, সেখানে আপনারা আমাদের সালামি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। হা 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 হা। রক্তের ঘ্রাণ যখন নাকে আসে তখন যেন রক্তের নেশায় মাতাল হয়ে দেহ মন জুড়ে শুধু খুনের নেশা মাথায় চেপে বসে। আকাশ, আমাকে মাফ করে দে। আমি বাঁচতে চাই। আমাকে মারিস না। সকালের সূর্যটা যেমন পূর্ব আকাশ উদয় হয়, ঠিক তেমনি সন্ধ্যা হয়ে গেলেই পশ্চিম আকাশে ঢলে পড়ে অন্ধকারে নেমে আসে চতুর্পাশে। আবার অন্ধকার কেটে সকালে পূর্ব আকাশে সূর্য উদয় হয়, ঠিক তেমনি অন্ধকার জগতের কালো আঁধারের সিংহের ঘুম ভেঙে গেলে সে যখন শিকার করতে আসে তখন সে না শিকার করে ফেরত যায়, না তার নিজ গন্তব্যে। না না। আহ আহ চিৎকার করতে করতে এক পর্যায়ে থেমে যায় সেই মানুষটার নরম সুরে ভয়ার্ত কণ্ঠটা। চতুর্পাশের রক্তের ছড়াছড়ি, বিভিন্ন গাছ ঝোপঝাড়ে রক্তে লাল রঙিন হয়ে গেছে, প্রকৃতির সৌন্দর্য পাল্টে গেছে কোন এক ভয়ঙ্কর মানুষের আগমনে। রক্তের স্রোতের ফোটার কারণে চতুর্পাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্ধকার রাতের পরিবেশটা নিস্তব্ধ নিঝুম। আকাশে অসংখ্য তারা, সুন্দর চাঁদ মামা বেশ মুচকি এসে তার সৌন্দর্যের বহির্প্রকাশ করছিল, কিন্তু হঠাৎ করে মেঘের আড়ালে ঢেকে যায় ভয়ে কোনো এক আগন্তুকের আগমনে। প্রাকৃতিক সৌন্দর্যটা ভরে ওঠে ভয়ঙ্কর এক ভয়ার্ত রূপ, কেমন যেন পিনপত নীরবতা। নিস্তব্ধ পরিবেশটা কালো আধারে ঢেকে যায়। প্রকৃতির সৌন্দর্য ভরে উঠেছিল অপরূপ রূপে। চতুর্পাশে কিচিরমিচির, গাছে গাছে বিভিন্ন প্রজাপতি পাখির সুরে গান ভেসে আসে ঝোপঝাড় থেকে। শহর কিংবা গ্রাম এলাকায় ওই পোকা ঝিঝি পোকা রাস্তার ঝোপঝাড়ের ক্যাচর ম্যাচর শব্দও বেশ শব্দদূষণ করছে। ঝোপঝাড় বাঁশবাগানে থাকায় থোকায় থোকায় জোনাকি পোকা রং বেরঙের বাতি জ্বালিয়ে গল্পের আসর বসিয়েছে। পরিবেশটা সুন্দর একটা মুহূর্তের মুগ্ধতায় ভরে উঠেছিল। কেবল হালকা শীত পড়েছে। প্রথম সন্ধ্যায় পরিবেশটা বেশ নিস্তব্ধ। শহর থেকে প্রায় বেশ খানিকটা দূরে চলছে অসাধু ব্যবসায়ীদের কাজ। বার এবং বিভিন্নভাবে অসাধু ব্যবসায়ী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? সামনে ভোটের নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে, নাকি সন্ত্রাসীদের অপরাধমূলক ব্যবসায়ীদের অসাধু ব্যবসাগুলোকে ধরবেন? পেরে ওঠে না আইন শৃঙ্খলা বাহিনী, হিমশিম খাচ্ছে প্রশাসন বাহিনী, হেরে যাচ্ছে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে। বাংলাদেশ যখন পুরোপুরি নিস্তব্ধতায় এসে গেছে, সবাই যখন ঘুমের রাতে, তখন গভীর রাতে মানুষের অগোচরে বন জঙ্গলে চলছে একের পর এক অদ্ভুত সব কাজ কারবার। ভয়ঙ্কর পরিবেশ, নিস্তব্ধতায় ঢেকে যাওয়া অন্ধকার চাদরে মুড়িয়ে নেওয়া সেই মায়াবী রাত। পুরো জঙ্গল অন্ধকারে ছেয়ে গেছে। হঠাৎ করে চতুর্পাশে পশুর পাখি, খ্যাকশিয়াল, উই পোকা, কেঁচো পোকা, বিভিন্ন প্রজাতির পাখির কেঁচোর মেচোর শব্দে ভেসে আসছে মানুষের কোলাহল। আরে জানোয়ারের বাচ্চাগুলো, তোদের কি এমনি টাকা দিই? তাড়াতাড়ি হাত চালা, নইলে তোদের হাত কেটে ফেলে দেব। হঠাৎ করে কারোর কর্কশ গলা শুনে সবাই কেঁপে ওঠে জঙ্গলের ভেতরের অংশে থাকা বেশ কিছু মানুষের শরীর। জঙ্গলটা যখন নিস্তব্ধতায় অন্ধকারে ছেয়ে যায়, তখন হঠাৎ করে কোনো এক মানুষের হুঙ্কারে কাঁপুনি দিয়ে উঠে যায় জঙ্গলের ভেতর। ইকবাল সাহেবের কথা মতো ছেলেটি বলে ওঠে, ভাই, কাজটা শেষের দিকে, আর অল্প কিছু ট্রাক লোড করা বাকি আছে। সন্ধ্যা হাত, জীবনে ভালো থাকতে হলে টাকার প্রয়োজন। আর এই টাকা তখনই ইনকাম করা যায় যখন তুই টাকার মূল্যটা চিনবি। পুরুষ সব জায়গায় জিতে গেলেও টাকার কাছে হেরে যায়। তাই টাকার পিছনে ছুট, দুনিয়া তোর পিছনে ছুটবে। কথাটা বলে ইকবাল নামের মানুষটি উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসির আশেপাশে থাকা জড়বস্তুগুলোও কেমন যেন ঝিম মেরে যায়। ইকবাল সাহেবের কথা শুনে ছেলেটি আবার বলে ওঠে, স্যার, একটা কথা বলি, রাগ করবেন না। আপনি দিনের বেলা জনগণের স্যার, কিংবা তাদের সুরক্ষাদাতা, আর রাতের আধারে আপনি একজন ভয়ঙ্কর হিংস্র মানুষ, যে কিনা রাতের আধারে অসাধু ব্যবসা করে। রাহাত নামে ছেলেটির কথা শুনে ইকবাল সাহেব যেন মাতাল হয়ে বলে ওঠে। তার হাসিতে যেন মুগ্ধতা হয়ে ওঠে। সবুজে ভরা প্রকৃতির সৌন্দর্য ইকবাল সাহেবের ফিলেন এক হাসি দিয়ে বলে ওঠে, ভালো কিছু করতে হলে ভালোর সাথে খারাপ করতে হবে। সব সময় ভালো করলে টিকে থাকতে পারবি না এই পৃথিবীতে। কারণ ভালোদের জায়গা নেই এই পৃথিবীতে। এই পৃথিবীতে তারাই টিকে থাকে যারা খারাপ কাজ করে। আর যারা ভালো কাজ করে
তারা পরপারে শান্তিতে থাকে। কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট বের করে মনে সুখে টানতে থাকে আর নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দেয় মৃদু বাতাসের সাথে। মৃদু বাতাসের দমকা হাওয়ার সাথে নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যায় এই বিষাক্তময় পরিবেশের সাথে। ইকবাল সাহেব আবারও মুচকি এসে বলে ওঠে, দেখ, সবসময় শক্তি দিয়ে নয়, মাঝে মধ্যে বুদ্ধি প্রয়োগ করেও নিজের জায়গার পদোন্নতি করা যায়। কথাগুলো বলছে ইকবাল সাহেব আর মনে সুখে ব্ল্যাক লারের নিকোটিনের দামি ধোঁয়াগুলো টেনে উড়িয়ে দিচ্ছে। নিস্তব্ধ রাত, আকাশে চাঁদ উঠেছে, চারের চতুর্পাশে ছোট বড় হাজারো জলজলে চমকানো উজ্জ্বল রূপের রূপবতী কিরণে চমক দলি করছে আনন্দের সাথে। নীল আকাশ, নিস্তব্ধ পরিবেশ, জ্যোৎস্নাময় কিন্তু ঘন জঙ্গল, নিস্তব্ধ অন্ধকার, চোখের পাশে হালকা কুয়াশার সাথে শীতের অনুভব। হঠাৎ করে কোনো কিছু ভাঙার শব্দে জায়গাটা নিস্তব্ধ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে জায়গাটা নিস্তব্ধ আর ভয়ার্ত এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়। হঠাৎ করে আকাশটাও কেমন যেন মেঘাচ্ছন্নময় হয়ে যায়। পরিবেশটা নিস্তব্ধ, শুনশান, পিনপত নীরবতায় ছেয়ে যায়। পরিবেশ যেন জনশূন্য জঙ্গলে পরিণত হয়। কালো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে কোনো কিছু ভাঙার শব্দে ইকবাল সাহেব সহ সবাই সেদিকে তাকাতেই ইকবাল সাহেবের চোখগুলো লাল রক্তে রঙিন হয়ে ওঠে। পরিবেশটা যখন নিস্তব্ধ আর আতঙ্কে সুরে ভেসে ওঠে, তখন হঠাৎ করে উচ্চ শব্দে হেসে ওঠে ইকবাল সাহেবের গুটি গুটি পায়ে সিগারেটের নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিয়ে এক পা করে এগিয়ে আসতে থাকে সামনের দিকে। ছেলেটার পা দুটো ভীষণভাবে কাঁপছে। প্যান্ট প্রায় প্রস্রাব করে ফেলেছে, প্যান্ট নষ্ট করে ফেলেছে। ছেলেটার সামনে এসে দাঁড়ায় ইকবাল ও রাহাত নামে ছেলেটি। রাহাত কিছু বলতে যাবে, তার আগে ইকবাল হেসে বলে ওঠে, যে আমার ব্যবসার ক্ষতি করে সে আমার শত্রু হয়ে ওঠে। আর যতক্ষণ না সে শত্রুকে আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারছি, ততক্ষণ আমার সুখের ঘুম দুঃখে পরিণত হয়। ইকবাল সাহেবের মুখে এরকম কথা শুনে মুহূর্তের মধ্যে যেন ঘামতে শুরু করেছে সকলের শরীর। রাহাত নামে ছেলেটি বেশ চিন্তায় আছে, কি করবে ইকবাল সাহেব বুঝে উঠতে পারে না কেউ। উপস্থিত থাকে সকলের শরীর থেকে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে। শীত, তারপরও যেন শীত শরীর ঘেমে চোখে মৃত্যুর ভয় ভেসে উঠেছে। ছেলেটা হঠাৎ করে কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, আপনার পায়ে পড়ি, আমাকে মারবেন না। আমার ভুল হয়ে গেছে, কোনো কিছুর সাথে হুজুত খেয়ে পড়ে গেছি। এই দামি দামি হাতির দাঁতগুলো। আর কোনো কথা বলতে পারে না। দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাহাত কিছু বলবে তার আগে হঠাৎ করে ইকবাল সাহেব ভয়ঙ্কর এক হাসি দেয়, কিন্তু কোনো আওয়াজ বের করে না। ছেলেটা আবার বলে ওঠে, আমাকে মারবেন না স্যার, আমার পরিবার আছে। গত 2 বছর ধরে আমি এই জঙ্গলে বন্দি হয়ে আছি। আপনার কথা মতো কাজ করি, আমাকে আমার পরিবারের কাছে যেতে দিন। একটিবার আমি আমার সন্তানদের মুখ দেখতে চাই। ছেলেটার আকুতি মিনতি আর চোখের জল যেন পরিবেশটাকে এক মায়া ভরা কান্নায় মেতে ওঠে সকলের চোখে জল। কিন্তু নিস্তব্ধ মায়াবী কান্না দেখে যায়, তো প্রকাশ করা যায় না, সবার চোখে পানি। হঠাৎ করে ছেলেটা নিথর দেহটা শরীর ঠান্ডা শীতল জমিনের ওপর পড়ে যায়। ছেলেটা চিৎকার করতে করতে, ছটফট করতে করতে, গলাকাটা মুরগির মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে সরজমিনে নিজের নিথর দেহটা এলিয়ে দেয়। ছেলেটা সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত মুখের 2 ঠোঁটের মাঝখান দিয়ে ভেসে আসে, তুই বাঁচতে পারবি না, তোর মৃত্যু হবে কোনো এক কালো আধারের শক্তির কাছে। কথাটা শুনে আহাত নামের মৃত ছেলেটিকে এলো পাথরের ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করতে থাকে। মুহূর্তের মধ্যেই কুড়াল দিয়ে ছেলেটির মৃত শরীরটাকে প্রায় মাংসের টুকরে রূপান্তরিত করে ফেলে হিংস্র সেই ইকবাল নামের মানবী। ইকবাল নিজের রক্তমাখা মুখ মাটি থেকে তুলে দাঁড় করায় আর নিজের রক্তমাখা শরীর নিয়ে বিকট আওয়াজে হাসতে থাকে। আমার রাজ্যে শুধু আমার আইনই চলে। আমার রাজ্যে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে তার পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হবে। সবাই মন দিয়ে কাজ কর। যদি কেউ ভুল করছিস, তোদের জন্য যদি আমার 1 টাকারও ক্ষতি হয়েছে, তাহলে তোদের জীবন দিয়ে সেই মূল্য চুকাতে হবে। কথাটা বলে আবারও ইকবাল নামের সেই রহস্যময় মানুষটি বসে পড়ে চেয়ারের ওপর, পায়ের ওপর পা রেখে। ইকবাল সাহেবের কথা মতো ছেলেটির শরীরের টুকরোগুলো ফেলে দিয়ে আসে গভীর জঙ্গলে, যেখানে ভয়ঙ্কর নরখাদক পশু পাখিদের মাঝে। রক্তগুলো পরিষ্কার করতে থাকে বেশ কিছু মানুষ। ট্রাকগুলো প্রায় লোড করার শেষের দিকে। অন্ধকার জঙ্গল থেকে এখনই বেরিয়ে যাবে শহরের উদ্দেশ্যে। কোটি কোটি টাকা এক রাতের ইনকাম করেছে মাস্টার মাইন্ড গেম খেলে। অন্যদিকে রাতে প্রায় ঘুম উড়ে গেছে গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার জেসমিন আক্তার ইরার। কেননা শহরে দিন দিন রং পরিবর্তন হচ্ছে। নোংরা রাজনীতিতে মেতে উঠছে পুরো বাংলাদেশ। সরকার পতনের পর চতুর্পাশে হচ্ছে লুটপাট, হচ্ছে খুন। সরকার পতনের পর যে যার মতো পাচ্ছে সুযোগের সদ্ব্যবহার করছে। এই বিশৃঙ্খল পরিণত হয়েছে
যেভাবে পারে ঠিক সেইভাবে লুটপাট চালিয়ে যাচ্ছে। সামনে শুরু হচ্ছে ইলেকশন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। দুই নৌকার মাঝখানে পা রেখে আইন শৃঙ্খলা বাহিনী বেশ হিমশিম খাচ্ছে। প্রায় অতল জলের সমুদ্রের মাঝে হাবুডুবু প্রায়। রাজনীতি এখন অন্ধকার এক ব্যবসায় পরিণত হয়েছে। যে যেইভাবে পাচ্ছে রাজনীতির অপব্যবহার করে দেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছে। বিশাল বিশাল রাজ্যের সাম্রাজ্য করে তুলছে। মাঠে মারা যাচ্ছে সাধারণ জনগণ। রাতের ঘুম প্রায় উঠে গেছে, শহরের রং বদল হচ্ছে। দেশে বিভিন্ন স্থানে হচ্ছে চাঁদাবাজি, লুটপাট, খুনাখানি এবং রহস্যময় মাস্টারমাইন্ডের খেলা। একের পর এক ডেড বডি পাওয়া যায় শহরের গণ্যমান্য ব্যক্তিদের। শহরের পরিবেশটা যখন নিস্তব্ধ, মানুষের কোলাহল আর গাড়ির যানবাহনে এবং ইট পাথরের ধোঁয়াগুলো যখন নিঝুম ঘুমে নিস্তব্ধ রাত, ক্লান্ত গভীর রাতে ছেয়ে নিজের ক্লান্ত দূর করতে ঘুমের রাজে পাড়ি জমিয়েছে, তখন ছোট্ট জেলখানার ভিতরে ছোট্ট একটি লাল রঙের বাতি জ্বালিয়ে ওঠে। পুরো জেলখানার অন্ধকারে ঢেকে গেছে চতুর্পাশ প্রচণ্ড শীত। হালকা ঘন কুয়াশার সাথে বেশ অন্ধকার নেমে এসেছে, তাই পুরো জেলখানাতে লাল রঙের 200 ওয়াটের বাতি জ্বালিয়েছে, যাতে কুয়াশা কেটে আসামিগুলোকে দেখা যায় তারা নিজ কক্ষে আছে কিনা আসামি হয়ে। হঠাৎ করে নিস্তব্ধ শান্তশিষ্ট একটা জেলখানার কক্ষের গেট খুলে রুমের ভেতর প্রবেশ করে কোনো এক মানুষ। মানুষটার মুখে হাসি নেই, কেমন যেন চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। ভয়ঙ্কর আকৃতি নিয়ে জেলখানার ভেতরে পা রাখতে বেশ কয়েকজন মানুষ সরে যায়। কনস্টেবলগুলো সরে যাওয়ার সাথে সাথেই পায়ে পা রেখে চেয়ারের ওপর বসে পড়ে কেউ একজন। কনস্টেবলগুলোর মধ্যে থেকে মোস্তফা বলে ওঠে। কনস্টেবল রফিক পিয়ার কথাগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে জেলখানার কক্ষ নম্বর 103-এ থাকা বেশ কিছু কনস্টেবল যে আছে সবাই মাথা উঁচু করে হাঁটুর ভাঁজ করে মুখ নিচের দিকে গুজে দেওয়া ছেলেটির দিকে। হঠাৎ করে পায়ে পা থেকে সরিয়ে গলা ছেড়ে বলে ওঠে চেয়ারে বসে থাকা সেই রহস্যময় ব্যক্তিটা। মুস্তফা সাহেব, আমার থেকে এই শহরের মাস্টারমাইন্ডদের আপনার চেনার কথা না। আমি অন্ধকার জগৎ সম্বন্ধেই এই শহরে পা রেখেছি। ধরা তো তাদেরকে পড়তে হবে, তবে ধরলে জীবন তো আর ছাড়ছি না তাদেরকে। অনেক মাস্টারমাইন্ড গেম খেলেছে এই শহরে, এখন মাইন্ড সিটির মাস্টারমাইন্ড গেম খেলবো আমি। সামনে নির্বাচন, সরকার নেই, যে যেভাবে পাচ্ছে দেশ লুটে পুটে খাচ্ছে। জনগণ তো কিছুই বোঝে না। প্রশাসনের কাছে জনগণ চাইলে কিন্তু নিজেদের প্রতি অন্যায়ের বিচার নিজেরাই করতে পারে। গোয়েন্দা বিভাগের প্রধান মিনা চৌধুরীর মুখে এরকম কথা শুনে নিস্তব্ধ পাড়ায় পুরো 103-এর কক্ষ। কোনো কথা না কোনো কনস্টেবল মোস্তফা আবার বলে ওঠে, ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না কি আমাদের সাথে মাইন্ড গেম খেলছে, কিন্তু মনে হয় না এই ছেলে শেষ যাকে আমরা এতদিন ধরে খুঁজে চলছি। কথাটা শুনে মুচকি একটা হাসি দেয় ইন্সপেক্টর মিনা চৌধুরী আর মৃদু কণ্ঠে বলে ওঠে, মুখ খুলেছে মাস্টার সাহেব, নাকি নতুন করে 3rd ডিগ্রি দিতে হবে? সময় নেই মোস্তফা সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব হয় অপরাধীর মুখ থেকে কথা বের করুন। ম্যাডাম, অনেক অত্যাচার করেছি, শরীরে এমন কোনো অংশ নেই যেখানে পেটানো হয়নি। শরীরের প্রত্যেক জায়গায় লাঠি চিহ্ন বসে গেছে, কিন্তু ছেলেটা এখনো মুখ খুলে নাই। তার একটা কথা, সে এসবের কোনো কিছু জানে না। মোস্তফা সাহেবের মুখের কথা শুনে আবারও পায়ের ওপর পা রেখে সামনে তাকিয়ে থাকে ইন্সপেক্টর মিনা। বলে ওঠে, তা দেখি সেই ছেলেটার মুখটা। কে সেই ছেলে? ইন্সপেক্টর ইরার কথা মতো ছেলেটার মুখের ওপর দিয়ে তুলে মাথা ভর্তি অগোছালো চুল, বড় বড় খোঁচা খোঁচা দাড়ি, মুখে বেশ কয়েকটা কাটা চিহ্নের দাগ, সাধারণ পাওয়ারই একটা চাশমা, চোখে কাজল দেওয়া, চোখগুলো বড় বড়, অগোছালো শরীর, দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। ছেলেটা কেমন এক অদ্ভুত, পুরো মিলে যাচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাইন্ড সিটির খেলোয়াড় আকাশের সাথে। এই ছেলেটার নাম আকাশ, কিন্তু অনেকটাই পরিবর্তন। সেটা হঠাৎ করে ইন্সপেক্টর মিনার পা জড়িয়ে ধরে বলে ওঠে, ম্যাডাম, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি কিছু করিনি, আমি কোনো কিছু জানি না। আমি তো শহরের ছোট্ট একটা বস্তিতে থাকি, অনাথ আশ্রমে ছেলে মেয়েদেরকে পড়াই। ছেলেটা বেশ আকতি করতে পারে। পা দুটোকে ভালো করে জাপটে ধরে আছে ছেলেটি। মিনা ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। ছেলেটা ভাঙা গলায় আবার বলে ওঠে, ম্যাডাম, আমি কোনো কিছু করিনি। আপনারা আমাকে কেন তুলে এনেছেন আমি জানি না। আমি আর মার সহ্য করতে পারছি না। আপনারা আমাকে অনেক মেরেছেন, আমাকে দয়া করে ছেড়ে দিন। ছেলেটা এরকম কান্না আর আকতি মিনতি শুনে বেশ মায়া হচ্ছে ছেলেটির প্রতি মেয়েটার। মুখে বেশ কয়েক জায়গায় কাটা দাগের চিহ্ন, কপালে একটা ভাঁজ, চোখের নিচে একটা দাগ, চুলগুলো ভীষণ মায়াবী, বাঘের মতো বড় বড়। ছেলেটার শ্বাস প্রশ্বাস যেন ভীষণ প্রশান্তময়। ইন্সপেক্টর মিনার মনে বেশ খানিকটা মায়া হয়, হালকা কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, প্লিজ পা ছাড়ুন মোস্তফা সাহেব। ওখানে ওনাকে যেখান থেকে তুলে নিয়েছিলেন
সেখানেই রেখে আসুন। হ্যাঁ, আপনি শহরের বাইরে যেতে পারবেন না। আপনাকে প্রয়োজনে তদন্তের ভিত্তিতে আবারও লাগতে পারে। ইন্সপেক্টর মিনার কথা শুনে ছেলেটা তাড়াতাড়ি বলে ওঠে। ম্যাডাম, আমি কোথাও যাব না। যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা পাবেন। হুম, নিয়ে যাও। ইন্সপেক্টর মিনার কথা মতো ছেলেটা তুলে দাঁড় করায় কনস্টেবল মোস্তেফা সহ আরও বেশ কিছু জন। হঠাৎ করে জেলখানার ভেতর খটখট শব্দে মুখরিত হয়ে ওঠে কোনো এক মানুষের পায়ের শব্দে। থানাটা প্রায় শব্দ দূষণ হতে শুরু করেছে, যেন কোনো এক মানুষের পায়ের দৌড়ের শব্দে বিরাট আওয়াজে প্রায় শব্দ দূষণ হচ্ছে। হঠাৎ করে শব্দটা থেমে যায় জেলখানার ভেতরের কক্ষ নাম্বার 103-এর সামনে। হঠাৎ করে কক্ষের গেট খুলে ভেতরে একজন হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে আর বলে ওঠে, ম্যাডাম ম্যাডাম, একটা ভয়ঙ্কর খবর আছে। হাঁপাতে হাঁপাতে কনস্টেবল আকবর আলী কক্ষ নাম্বার 103-এর ভেতরে প্রবেশ করে। হাত দুটো হাতের উপর ভাঁজ করে নিচের দিকে মুখ করে এইভাবে তাকে হাঁপাতে দেখে চেয়ার ছেড়ে উঠে তাকায় ইন্সপেক্টর মিনা চৌধুরী আর বলে ওঠে, এ কি মিস্টার আকবর আলী, কি হয়েছে? আপনি এইভাবে কোথা থেকে হাঁপাতে হাঁপাতে এসেছেন? শরীর তো প্রায় ঘেমে গেছে। কি এমন হয়েছে, কোনো সমস্যা? ম্যাডাম, শহরে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে। শহরে মাস্টার মাইন্ডে গেম খেলা হচ্ছে। শহরে রং বদল হয়ে গেছে, প্রতিনিয়ত লাশ পাওয়া যাচ্ছে। থানার বাইরে কেউ একটা চিঠি রেখে গেছে, তা হুমকি দিয়েছে আমাদেরকে এটাতে। চিঠিটা এগিয়ে দেয় মিনার দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আকবর আলী। আকবর আলীকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইন্সপেক্টর মিনা চৌধুরী বলে ওঠে, এ কি আকবর সাহেব, আপনি এই ছেলেটাকে চেনেন নাকি? এভাবে তাকিয়ে আছেন যে? আকবর সাহেব কোনো কথা না বলে পকেট থেকে সাদা রঙের একটা রুমাল বের করে নিজের ঘামগুলো মুছতে থাকে। বেশ ঘাবড়ে গেছে, হাঁপিয়ে গেছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। সবাই তাকিয়ে আছে আকবর সাহেবের দিকে। হঠাৎ করে ছেলেটা মাথা ওঠাতে আকবর সাহেবের শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। কপালে একটা ভাঁজ পড়ে যায়, বেশ চিন্তায় আছে। একটা ছাপ স্পষ্ট ফুটে ওঠে, যা সবার খেয়াল করেছে। এদিকে ইন্সপেক্টর মিনা বলে ওঠে, আকবর সাহেব, আপনি কি এই ছেলেটাকে আগে থেকেই চেনেন? ইন্সপেক্টর মিনা মুখের ওপর কথাগুলো বেশ খানিকটা ঘাবড়ে যায়। আমতা আমতা কণ্ঠে বলে ওঠে, না না, আমি এই ছেলেকে চিনি না। আমি এই ছেলেকে কি করে চিনবো? আমি তো কোনোদিন দেখিনি। ও আচ্ছা, মুস্তফা সাহেব, আপনি ওনাকে যেখানে পেয়েছিলেন সেখানেই রেখে আসুন। সাথে কিছু ঔষধপত্র কিনে দিন। ঠিক আছে ম্যাম। ছেলেটা দাঁড়াতে পারে না ঠিক মতো। পায়ে বেশ ব্যথা করছে, ভীষণ মার মেরেছে প্রচণ্ড শরীরে। ব্যথার কারণে ঠিক মতো হাঁটতে পারে না। সে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে দুন্স কনস্টেবল ঘাড়ে ভর দিয়ে জেলখানার ভেতর থেকে বের হতে থাকে। রাত তখন গভীর। আকবর আলী বলে ওঠে, ম্যাডাম, একটা কথা বলবো? ছোট মুখে বড় কথা। আপনি যাকে খুঁজছেন সে হয়তো আপনার চোখের সামনেই আছে। আমি কি বলি, তাকে না খোঁজাই ভালো, কারণ সে খুব হিংস্র। আমি যতদূর শুনেছি, তাকে যে দেখেছে সে হয় গোরস্থানে, আর না হয় হাসপাতালে বেডে পড়ে আছে। আকবর আলীর মুখে এই কথা শুনে খানিকটা অবাক হয়েছে মিনা চৌধুরী। মুচকি এসে নিজের কেবিনে পা রেখে বসে পড়ে টেবিলের ওপর। উপরে থাকা মার্বেলগুলো হাতে নিয়ে ঘুরতে থাকে। মুচকি এসে বলে ওঠে, সত্যি কথা বলতে, রক্ত নিয়ে খেলতে আমিও ভালোবাসি, তবে আমি অপরাধীদের আমার স্টাইলে নয়, বরং তাদের মাস্টারমাইন্ড গেম দিয়ে পাতানো ফাঁদে তাদের ফেলে দিই। তবে ম্যাডাম, রক্ত কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস। রক্তের নেশা যার মাথায় চেপে যায়, সে কিন্তু রক্ত না খেয়ে তার হিংস্রতা থামাতে পারে না। আপনি যার পিছনে পড়েছেন, সে কিন্তু রক্ত নিয়ে গোসল করে। আকবর আলীর মুখে এরকম কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্সপেক্টর মিনা চৌধুরী। ইন্সপেক্টর মিনা চৌধুরী বলে ওঠে, কি ব্যাপার মিস্টার আকবর আলী, আপনি দেখি আমার থেকে ওই আকাশের সম্বন্ধে অনেক কিছুই জেনেছেন। কিভাবে সম্ভব? আপনি কি আগে থেকেই চেনেন? এই কথা শুনে ঘামতে শুরু করেছে প্রচণ্ড শীত। তারপরে কপাল থেকে ঘাম পড়তে শুরু করেছে। রুমাল বের করে আবারও ঘাম মুছছে। হালকা মৃদু কণ্ঠে বলে ওঠে, না ম্যাডাম, আমি তার প্রত্যেকটা ম্যাগাজিন পড়েছি, শুনেছি, খুব ভয়ঙ্কর। এছাড়া তার বিভিন্ন মার্ডার করা লাশগুলো তদন্ত করতে করতে আমি তার সম্বন্ধে অনেক কিছু জেনেছি। এটুকু বুঝেছি যে সে খুব হিংস্র একটা মানুষ। সে যখন শিকার করতে যায়, তখন সে শিকার না করে তার নিজের গন্তব্যে ফিরে আসে না। রাইট। কথাটা বলে আকবর আলীর দেওয়া চিঠিটা খাম থেকে বের করে পড়তে থাকে। চিঠিটা কোনো এক মানুষের শরীরের তাজা রক্ত দিয়ে লেখা। কেননা এক মানুষের জীবনের বিনিময়ে চিঠি লিখেছে সেই অন্ধকার জগতের রাজা, রাতের অন্ধকারের মায়াবী খুনি। এখনো কেউ বুঝতে পারে না সে কি চায়। কি তার আসল উদ্দেশ্য। কেন সে শহরে এত খুন করছে, কেন সে তার আতঙ্ক চতুর্পাশে ছড়িয়ে দিয়েছে। লেখাগুলো যত পড়ে তত শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। চিঠিতে লেখা আছে, রক্ত নিয়ে খেলতে খেলতে এখন রক্তটা নেশায় পরিণত হয়েছে। প্রত্যেক দিন যদি রক্ত দিয়ে গোসল না করি, তাহলে শরীরের চুলকানি ধরে যায়। সাবধানে থাকবেন ম্যাম। আমার পেছনে পড়ে আছেন,
আমি সেই মানুষ যে সূর্য উদয় হওয়ার সাথে সাথে চাঁদ যেমন মিশে যায় ঠিক তেমন। আবার সূর্য যখন সন্ধ্যায় পশ্চিম আকাশে ডুবে যায়, আকাশে যখন চাঁদ উদয় হয় ঠিক তখন আমার আগমন ঘটে। আমার আগমনে সমস্ত মানুষের হৃদয়ে কাঁপুনি ধরে। খেলতে এসেছি মাইন্ড সিটির এই শহরে, মাস্টার মাইন্ড গেম খেলবো। প্রতিশোধ আর রক্তের নেশায় আমি হিংস্র হয়ে উঠেছি। আমাকে তখন থামাতে পারবেন যখন আমার প্রতিশোধ পূরণ হবে। সাবধানে থাকবেন। কথাগুলো বলে গোলক ধাঁধার মধ্যে ঢুকে যায় দুজন মিলে। বেশ চিন্তে আছে কি তার প্রতিশোধ হতে পারে ভাবতে থাকে। ম্যাগাজিনগুলো বের করে কনস্টেবল আকবর আলী আর ইন্সপেক্টর মিনা পড়তে থাকে। অন্যদিকে নিস্তব্ধ শহর যেন ঢেকে গেছে অন্ধকারে। তখন এই জঙ্গলে চলছে বেশ কিছু মানুষের আর্তনাদ আর কিছু মানুষের মুখের হাসি। কেউ বসে থাকে রাজা, আর কেউ কঠোর পরিশ্রম করতে পেরেছে পূজা। ব্যস্ত শহরের মাঝে রাস্তার মাঝ বরাবর বেশ কয়েকটা গাড়ি ধুম রকেটের মতো চলছে কোন এক গন্তব্যের উদ্দেশ্যে। পুলিশের সাইলেন্সার বাজিয়ে চলেছে তারা সেই মাস্টার বাবুকে তার গন্তব্যে পৌঁছে দিতে। জঙ্গল যখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে তখন পকেটে থাকা ফোনটা বেজে ওঠে ইকবাল সাহেবের। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ফোন করেছে তার কোনো এক অজানা ব্যক্তি। স্ক্রিনে কোনো নাম নেই। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার মিস্টার ইকবাল সাহেব? শুনলাম শহরে নাকি নতুন খেলা শুরু হয়ে গেছে। শহরে নাকি নতুন এক আগন্তুকের আগমন ঘটেছে। কোনো এক আগন্তুকের? ফোনের স্ক্রিনে নাম্বার সেভ করা না থাকলেও কণ্ঠ শুনে বেশ পরিচিত মনে হচ্ছে। সে আর কেউ না, অন্ধকার জগতের ব্যবসায়ী রাকেশ সাহেব, যে বিদেশে বসে রপ্তানি করছে দেশের সব অবৈধ সম্পদ। ইকবাল সাহেব চিনতে পেরে বলে ওঠেন, মাল সময় মতো পৌঁছে যাবে। আমি তো মাস্টার মাইন্ড খেলোয়াড়, খেলতে আমার ভালোই লাগে। তবে আমার শহরে আমি একাই খেলি। আমিই রাজা, আমিই সব। আমার রাজ্যে কেউ ভাগ বসাতে আসলে তাকে ধুলোকণার সাথে মিশিয়ে দিব চিরতরে। সাবধানে থাকবেন। শুনলাম শহরে যে একটা প্রবেশ করেছে সেটা নাকি বেশ পাওয়ারফুল। শহরে যত বড় খেলোয়াড়ই আসুক, একটা না একটা সময় তাকে আমার মায়াজালে ধরা দিতে হবে। ঠিক সময় মতো যেন মাল ডেলিভারি পেয়ে যায়। হয়ে যাবে। কথা বলে কলটা কেটে দেয়। এখনো অনাথ আশ্রমের বাতি জ্বলছে চতুর্পাশে। শহরটা নিস্তব্ধ, পুরো শহরটা নিস্তব্ধ। সবাই ঘুমের রাজ্যে ঘুমিয়ে গেছে, কিন্তু শহরের বস্তি এলাকায় এখন একটি ছোট্ট অনাথ আশ্রমের বাতি জ্বলছে। কি হচ্ছে ওখানে কেউ বুঝতে পারছে না। পুলিশের গাড়িগুলো সারিবদ্ধভাবে এগিয়ে চলছে সেই অনাথ আশ্রমের দিকে। হঠাৎ করে গাড়িগুলো অনাথ আশ্রমের গেটের সামনে এসে ব্রেককে পা রাখে। গাড়িগুলো থেকে নেমে আসে বেশ কয়েকজন কনস্টেবল, সাথে গাড়ি থেকে নেমে আসে মোস্তফা সাহেব। হঠাৎ করে আশ্রমের বাইরে এতগুলা গাড়ির শব্দ শুনে আশ্রমের ভেতর থেকে বের হয়ে আসে ছোট ছোট সোনামণিগুলো, যাদের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আছে শুধু এই অনাথ আশ্রম আর তাদের জন্য তাদের এই আকাশ ভাই। ভাগ্য বড় অদ্ভুত। ভাগ্য কখন কার সাথে খেলে সেটা শুধু সময়ই বলে দেয়। গাড়ি থেকে নেমে বের করে আনে আকাশকে। আকাশ এখনো হাঁটতে পারে না। দুই কাঁধে ভর দিয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসে। আকাশকে দেখে আশ্রমের ছেলে মেয়েগুলো দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে ওঠে। আকাশ ভালোভাবে কথা বলতেও পারে না, শরীরে তার প্রচণ্ড ব্যথা। তারপরও হালকা মুচকি এসে বলে ওঠে, না রে, তেমন কিছু হয়নি। তোরা ভেতরে যা, আমি আসছি। রাস্তায় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে বেশ অদ্ভুত ও রহস্যময়। ভীষণ সরল সাদা। আকাশের কথা মতো অনাথ আশ্রমের সকল ছেলে মেয়ে ভেতরে চলে যায়। এটা দেখে মোস্তফা সাহেব বলে ওঠে, কি ব্যাপার মিস্টার মাস্টার সাহেব, আপনি ছেলে মেয়েগুলোকে মিথ্যা কথা বললেন কেন? এই কথা শুনে আবারও এক হাসি দিয়ে বলে ওঠে মাস্টার, সত্যি কথা বলতে কি স্যার জানেন, এরাই আমার সব। এখন যদি তাদেরকে বলি আমাকে থানায় অনেক মেরেছে, তাহলে ওরা ভয় পেয়ে যাবে। ওদের সুন্দর ভবিষ্যতের মধ্যে হয়তোবা কোনো এক দাগ টানা পড়বে। তাই ভালো কিছুর জন্য মাঝে মাঝে মিথ্যা বলা যায়। সরি মাস্টার সাহেব, একটা ভুল ইনফরমেশনের জন্য আপনাকে তুলে নিয়ে গেছিলাম। কোনো সমস্যায় আপনি আমাদের কল করতে পারেন। আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ। আপনি কয়েকদিন রেস্টে থাকুন, আমরা আজকে আসি, প্রয়োজনে আবার আসবো। আকাশ মাথা নাড়ে। গাড়িগুলো আবার সারিবদ্ধভাবে অনাথ আশ্রমের গেট থেকে বের হয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। রাত প্রায় শেষের দিকে। কেউ গভীর ঘুমে আর কেউ নির্ঘুমভাবে জেগে আছে সেই মায়াবী রাতে। কেউ ক্ষুধার জ্বালায় ভীষণভাবে কাঁপছে, কেউ প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে শক্ত করছে, কেউ বা নিজের স্বার্থের জন্য অন্যকে গর্তে ফেলে নিজে নিজের জায়গায় পদোন্নতি করছে।
আকাশ নামে ছেলেটি মানে অনাথ আশ্রমের মাস্টার মাইন্ড ঠিক মতো হাঁটতে পারে না, গুটি গুটি পায়ে এগিয়ে যায় অনাথ আশ্রমের ভেতরে। অন্যদিকে জরক্কেলে ট্রাকগুলো প্রায় লোড করা শেষ হয়ে গেছে। ইকবাল সাহেব হাতের সময় নেই। এমন সময় রাহাত নামের ছেলেটা বলে ওঠে, সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে, ট্রাকগুলো লোড করা হয়ে গেছে, এখন কি করতে হবে? কথাটা শুনে ইকবাল সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ইকবাল সাহেব বলছে, এই শহরের রহস্যময় এক মাস্টার মাইন্ড খেলোয়াড়, যে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই একজন নম্র ভদ্র নরম মনের মানুষ, আর পশ্চিম আকাশে সন্ধ্যার গধূলি বেলায় লালচে কালারের আকাশটাতে যখন সূর্যি মামা নিজেকে আড়াল করে নেয়, তখন শুরু হয় এই ইকবাল সাহেবের মাস্টার মাইন্ড গেম খেলা, যাকে বলা যায় দিনের বেলা প্যাঁচা, রাতের বেলা হিংস্র এক হয়ে যায়। মালগুলো সুন্দরভাবে দেশের বাইরে পাচার করে দেই, রাস্তার কোনো সমস্যা হবে না, আমি থাকবো, বাকিদের পাওনা বুঝিয়ে দিয়ে তাদের জঙ্গলের ভিতর নিয়ে যা। ইকবাল সাহেবকে কথা মতো কাজ শেষ করে সবাই নিয়ে যায়। এখানে এমনও মানুষ আছে গত ৩-৪ বছর ধরে নিজের পরিবারের সাথে দেখা করতেও পারেনি। তাদের পরিবারগুলো ভেবে নিয়েছে হয়তোবা মরে গেছে তাদের পরিবারের এই প্রিয় মানুষটি। চতুর্পাশে জঙ্গলে হিংস্র সব বন্য প্রাণীদের ডাক, ঘন জঙ্গল, হালকা কুয়াশা, প্রচণ্ড শীত, মৃদু বাতাস, বিভিন্ন রকমের বন্দুক এক একজনের হাতে, একজন রাইফেল। মানুষগুলোকে জিম্মি করে অবৈধ করে কাজ করছে ইকবাল সাহেব। শহরের কেউ এটা জানে না। এমন সময় রাহাত সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোরা সবাই কান খুলে শুনে থাক, কেউ চালাকি করার চেষ্টা করবি না, না হলে তোদের সাথে সাথে তোদের পরিবারটাও হয়তো দুমড়ে মুচড়ে যাবে। সবাই ভয় পেয়ে যায়, কারণ সবার হাতে সব দামি দামি ভারী সব অস্ত্র। জঙ্গল থেকে গাড়িগুলো বেরিয়ে পড়ে, প্রায় কয়েকশো কোটি টাকার মাল, কিন্তু দেখার মতো কোনো মানুষ নেই। বর্তমান অন্ধকারে শুয়ে শুয়ে গেছে যে যেইভাবে পারছে রাষ্ট্রের সম্পদগুলোকে লুটপাট করে পাচার করছে বিদেশি রাজ্যে। মাঠে মারা যাচ্ছে সাধারণ জনগণ। সামনে ইলেকশন, সাধারণ মানুষ যাবে, জীবনযাপন হবে অসাধু মানুষগুলো নিজের জীবনের বিনিময়ে এমপি মন্ত্রী বানাবে রক্তক্ষয়ী শোষকদের। এখনো চোখে ঘুম নেই, বেশ কয়েকটা ম্যাগাজিন বের করে টেবিলের ওপর রেখেছে। এমন সময় থানার ভেতর মোস্তফা সাহেব বেশ কয়েকজন কনস্টেবল প্রবেশ করে। মোস্তফা সাহেবকে দেখে ইন্সপেক্টর মিনা চৌধুরী বলে ওঠে, মাস্টার সাহেবকে কি ঠিকভাবে পৌঁছে দিয়েছেন তো মোস্তফা সাহেব? ওনার যেন কোনো সমস্যা না হয়। পরের বার থেকে ভুল ইনফরমেশন নিয়ে আসবেন না, সঠিক ইনফরমেশন নিয়ে কাউকে গ্রেফতার করবেন। উনি নির্দোষ হয়েও ডান্ডার বাড়ির মার খেয়ে নাজেহাল অবস্থা হয়েছে তার। জি ম্যাম, আমাদের ভুল হয়ে গিয়েছে। একটা ইনফরমেশন পেয়েছিলাম, ছেলেটা দেখতে কেমন যেন, রহস্যময়, চুলগুলো কত বড়, এগুলো খোসা খোসা, তাও আবার ইয়া বড়, মুখের বিভিন্ন জায়গায় কাটা দাগের চিহ্ন। এই কথা শুনে আকবর আলী মোস্তফা সাহেবের দিকে তাকিয়ে আছে। এমন সময় মোস্তফার উদ্দেশ্যে বলে ওঠে আকবর আলী, শোন ভাই, ওরা হচ্ছে মাস্টার মাইন্ড খেলোয়াড়, তাই তাদের বিষয় না ভেবে ম্যাগাজিনগুলো পর, বুঝতে পারবি তুই যার পেছনে ছুটছিস সে কতটা হিংস্র। আকবর আলী সাহেবের কথা মতো সবাই ম্যাগাজিন পড়তে থাকে। থানার ভেতর একটা ডয়ার শুধু মাফিয়া কিং মাইম সিটের রাজার কথা লেখা আছে। খুন খারাপি, আতঙ্কে রাহাজারি, চতুর্পাশে বেশ কুয়াশা জমে আছে। রাতটাই শেষের দিকে, পরিবেশটা শান্ত সৃষ্ট দেখতে প্রায় রাত শেষ হতে চলেছে। আকাশে থাকে তারাগুলো আবারও এক এক করে হারিয়ে যেতে শুরু করেছে। চাঁদ মামা তার কিরণ কমিয়ে মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছে। পূর্ব আকাশে সূর্যটা উদয় হয়েছে, মেঘাচ্ছন্নময় হালকা কুয়াশা, কিন্তু সূর্যের কোনো প্রতিক্রিয়া নেই, কোনো সূর্য তাপ নেই। হালকা উদয় হয়েছে, মানুষগুলো ছোটাছুটি করছে ইট পাটকেলের এই শহরে, যে যার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ব্যস্ত শহরের এই বায়ু দূষণ পরিবেশে কেউ কাউকে চিনে না, সবাই রাজা, সবাই প্রজা। কেউ এই শহরে পড়ে আছে নিজের স্বার্থের জন্য, কেউ বা একটু ভালো থাকার প্রচেষ্টায়। বড় বড় বিভিন্ন কারখানা থেকে প্রবাহিত কালো ধোঁয়া আর গাড়ির কালো কলা হয়ে মানুষের চলাচল ধুলোবালিগুলো ঢাকা শহরের অলিতে গলিতে উড়াউড়ি করছে। ছাত্রছাত্রীগুলো ছুটছে শিক্ষা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। সবাই যখন দামি পোশাক, দামি গাড়ি, স্টাইলিশ সব পোশাক আসার পরে ভার্সিটির ভেতর প্রবেশ করছে, তখনই শহরের ভিড়ে দেখা যায় ভাঙাচোরা একটা চায়না ফোনিস সাইকেলে বসে কেউ একজন, কাঁধে ব্যাগ, চোখে সাদা প্রেমের পাওয়ার দেওয়া মোটা চশমা, চুলগুলো উস্কো খুস্কো, ঘাড় বাবরি করে রাখা, দাড়িগুলো বড় খোঁচা খোঁচা, মুখে ভয়ঙ্কর সব আতঙ্কের চিহ্ন, দেখতে অদ্ভুত এবং ভয়ঙ্কর। পরনে থাকা টি শার্টটা বেশ পুরনো হয়ে গেছে, পায়ের জুতোটা বেশ পুরনো, ধুলোবালি দিয়ে ময়লা হয়ে গেছে। তারপরও ছেলেটা সাইকেল নিয়ে হেঁটে আসছে ভার্সিটির উদ্দেশ্যে। আশেপাশে মানুষগুলো তাকিয়ে আছে। দেখতে দেখতে একটু ভিন্নভাবে শহরের সাথে কোনোভাবেই ম্যাচ করছে না। দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু দেখতে সেটা বেশ স্মার্ট মনে হচ্ছে, খুব সরল সাদা।
হঠাৎ করে ছেলেটার সাইকেলের পেট্রোল থেকে যায়, আশেপাশে থাকা গাড়িগুলো থেমে যায়, পুরো রাস্তা জ্যামে পরিপূর্ণ হয়ে যায়। আর কয়েকটু সামনে এগিয়ে গেলেই ভার্সিটির গেট। কিন্তু এই ব্যস্ত শহরের মানুষগুলো রাস্তার জ্যামে আটকা পড়ে গেল। পরনে থাকা মোটা ফ্রেমের সাধারণের চশমাটা খানিকটা ঠিক করে নিল। এদিক ওদিক মাথা তুলে তাকাতেই দেখতে পায় ছোট্ট একটা শিশু বড় বড় গাড়িগুলো জানলার কাছে বাড়ি দিয়ে তাদের সামনে হাত পেতে ভিক্ষা করছে। দেখে মনে হচ্ছে বেশ অসহায় ছেলেটি, বেশ খারাপ লাগে। দেখে মনে হচ্ছে অসুস্থ, শরীরের কয়েক জায়গায় কাটা চিহ্ন, পোশাক আশাক ধুলোবালি আর ছেঁড়াই পরিপূর্ণ। মেয়েটি এক এক করে সবার কাছে টাকা তোলে, কেউ দেয় আবার কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটার মাথা নিচু করে ছেলেটির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ভাইয়া আমাকে কিছু টাকা দেন না। ছেলেটি এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির কণ্ঠস্বর বেশ মিষ্টি। ছেলেটা বলে ওঠে, তুমি এই ছোট্ট বয়সে টাকা তুলছো কেন? তোমার কি কেউ নেই? না ভাইয়া, আমাদের কেউ নেই, আমরা তো এখানে প্রতিদিনই টাকা তুলি। আচ্ছা শোনো, আমি যদি তোমাদের থাকার, পড়াশোনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেই তাহলে তোমরা যাবে? আকাশ মেয়েটার সাথে কথা বলে এটা অপর পাশ থেকে আরও বেশ কয়েকজন মানুষ পর্যবেক্ষণ করছে। মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই অন্য আরেকটি মেয়ে এসে বলে ওঠে। মেয়েটির কথা শেষ করতে না করতেই হঠাৎ করে তাদের মাথায় কেউ একজন বাড়ি মারে। হঠাৎ এমন হওয়াতে মেয়ে দুটা চমকে যায়। পেছনে তাকাতেই মোটা কণ্ঠে কেউ একজন বলে ওঠে। রোহিত নামের মানুষটার কথা শোনার সাথে সাথে মেয়ে দুটো ভয়ে কাঁপতে থাকে। অন্য মেয়েটি বলে ওঠে। অন্য মেয়েটি তাবাসসুম নামের ছোট্ট মেয়েটিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এখনো বেশ জ্যাম লেগে আছে। ছেলেটা মেয়ে দুটোকে যাওয়ার দিকে তাকিয়ে এটা দেখে রোহিত নামের লোকটা বলে ওঠে। কথাটা বলে রাগীভাবে কামড় দিয়ে দাঁতের দাঁত রেখে শাহাদাত আঙুলটা ইশারা করে হুমকে দিয়ে যায় রোহিত নামের এই লোকটি। এর মধ্যে জ্যাম ছুটে যায়। ব্যস্ত শহরের মানুষগুলো আবারও ছুটতে শুরু করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটি গেটের সামনে আসছে ছেলেটা ভার্সিটির দিকে ভালো করে তাকিয়ে ভার্সিটি গেটে থাকা নামটা বেশ ভালোভাবেই পড়ে নেয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। মুচকি এসে সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করে। সাইকেলটা গ্যারেজে করার জন্য পার্কে নিয়ে চলে যায়। পার্কিং করার সময় হঠাৎ করে একটা বাইকের সাথে ধাক্কা লেগে বাইকটা পড়ে যায়। কোনো কিছু পড়ার শব্দে আশেপাশের কয়েকজন বসে থাকা ছেলে সেখানে এসে দাঁড়াতে দেখতে পায় রাজ নামে ছেলেটির দামি লাক্সারি বাইকটা ফেলে দিয়েছে। এটা দেখে সম্রাট নামে ছেলেটি বলে ওঠে, আরে ভাই, এই ছেলেটা তো আজকে গেল, রাজের গাড়ি ফেলে দিয়েছে। এর জীবন তো আজ পুরো বিনা তেলে পাপড় ভাজবে একে। ছেলে ভীষণ ভয় পেয়ে গেছে, কি করবে কোনো কিছু বুঝতে পারে না। ছেলেটি দেখতে সরল সাদা। হঠাৎ করে অন্য দিক থেকে রাজ আসতে থাকে। রাজ হচ্ছে এই ভার্সিটির ভিপি। তার কথাই সমস্ত ভার্সিটি উঠবোস করে। রাজ সেখানে এসে দাঁড়ায়, দেখতে পায় তার শখের বাইকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে সাথে সাথে তার চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে ফেলে। শরীরে থাকা হাতের শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে। রাজ বলে ওঠে, কুত্তার বাচ্চা, শালা খ্যাঙ্কির পুত, সাহস হয় কি করে? তুই আমার শখের বাইক ফেলে দিছিস, তোকে তো আজকে মেরে শ্মশানে পাঠিয়ে দিব। কথাটা বলে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে নামায়। এরপর উড়াধুরা মারতে থাকে। এটা বলার মতো কিছু খুঁজে পায় না। ছেলেটি আবারও আকুতি মিকুতি করতে থাকে। ভাই, আমি ইচ্ছা করে ফেলে দেই নাই, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে ভাই। ভুল? তোর কত বড় সাহস? তুই আমার শখের বাইকের উপর আঘাত করছিস। আমার জীবন দিতে পারি, কিন্তু কেউ যদি আমার শখের বাইকে আঘাত করে সেটা আমি সহ্য করব না। কথাটা বলে মারতে থাকে ছেলেটিকে। ছেলেটি মার সহ্য করতে না পেরে সবাই মিলে বেধড়কভাবে পিটাচ্ছে। সবাই তাকিয়ে আছে। কেউ সামনে এসে আকাশ নামে ছেলেটিকে তুলে দাঁড় করানোর সাহসও পাচ্ছে না। হঠাৎ করে কোনো গাড়ির শব্দে সবাই সেদিকে তাকায়। বেশ একটা দামি গাড়ি, লাল কালারের BMW ভার্সিটির ভেতর প্রবেশ করছে। সবাই সেদিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাতীয় ক্রাশ বয় ভার্সিটির মাঝে প্রবেশ করছে। মেয়েরা তো লোকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেগুলো মনে হয় হিংসে করছে। কেন শামীমের মতো তারা বড়লোক হতে পারলো না? মেয়েরা হিংসে করছে আজকে। যদি শামীমের পাশে তারা কেউ একজন প্রেম করতে পারতো তাহলে তাদের লাইফটা সেটেল হয়ে যেত। গাড়ির ভেতর থেকে একটা দামি হাত বের হয়ে বেশ দামি একটা ঘড়ি, এরপর একটা পা বের করে পাটা বেশ দামি জুতো, পরনে থাকা প্যান্টটাও বেশ দামি ব্লু কালারের, এরপর একটা মাথা বের করে, তার সাথে সুদর্শন সুন্দর অপরূপ সৌন্দর্য মায়া নিয়ে একটা মুখ বের হয়ে আসে। মুখে মুচকি হাসি, চোখে রঙিন কালারের কালো চশমা, পরনে দামি ব্লু কালারের একটি কোট। গাড়ি থেকে বের হয়ে এসে সোজা ছেলেগুলোর সামনে দাঁড়ায়। শামীমকে দেখে সবাই পিছিয়ে যায়। শামীম বলে ওঠে, তোমাদের মধ্যে যদি আর কেউ একজন ওর গায়ে হাত দিয়েছো তাহলে ওই হাত আমি কেটে ফেলবো। কথাটা শোনার সাথে সাথেই পিছিয়ে যায় শামীম নামের ছেলেটা। হাত বাড়িয়ে দেয় আকাশ নামের ছেলেটার দিকে। আকাশ মাটিতে পড়ে আছে। শামীম নামের ছেলেটার হাত ধরার সাহস পাচ্ছে না।
এটা দেখে শামীম নামের ছেলেটা মুচকি এসে বলে ওঠে। কি হলো, কি দেখে আছো? আমার হাত ধরো আর মাটি থেকে উঠে আসো। ছেলেটার কোনো কিছু না ভেবে নিজের হাতটা নিজের ময়লাযুক্ত সাদা রঙের টি শার্টে মুছে শামীম নামের ছেলেটার হাতে হাত রেখে মাটি থেকে উঠে দাঁড়ায়। ছেলেটা হাঁক করে শামীমের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এবার আমতা আমতা করে বলে ওঠে। ধন্যবাদ ভাই আপনাকে। আকাশ নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে শামীম নামের ছেলেটা মুচকি একটা হাসি দিয়ে আবার বলে ওঠে। ওর গায়ে যেন আর কেউ হাত না দেয়। তারপর ওখান থেকে যে যার মতো চলে যায়। শামীম নামের ছেলেটা আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে। আমরা কি বন্ধু হতে পারি? এ কথা শুনে আকাশ নামের ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শামীম নামের ছেলেটা আবার বলে ওঠে। হবে আমার বন্ধু। না মানে আমি আপনার। আকাশ নামের ছেলেটাকে আমতা আমতা করতে দেখে শামীম বলে ওঠে। দেখো, আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল আমার একটা বন্ধু হবে, কিন্তু এই ভার্সিটির কাউকে আমার পছন্দ হয়নি। কিন্তু তোমাকে দেখার পর কোনো জানি না আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এখন তুমি যদি না চাও তাহলে তো তোমাকে আর জোর করতে পারি না, সেটা আমার দুর্ভাগ্য। এই কথা বলে যখনই চলে যাবে শামীম নামের ছেলেটি ঠিক তখনই আকাশ পেছন থেকে বলে ওঠে। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। ঠিক আছে, আমি আজ থেকে আপনার বন্ধু হব। বন্ধুত্বের মাঝে কখনো আপনি বা তুমি নয়, শুধুমাত্র তুই। ওকে, ঠিক আছে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে ক্লাসরুমের ভেতর চলে যায়। সবাই সেদিকে তাকিয়ে আছে, কেননা বস্তির ফুটপাত থেকে উঠে আসা ছেলেটি শামীম নামের এত বড় একজন ধনী ব্যক্তির বন্ধু হয়ে গেছে। অথচ এত বছর ধরে ভার্সিটি একে অপরের সাথে পড়াশোনা করছে, শামীম কারোর সাথে বন্ধুত্ব করেনি। অথচ বস্তির এক ফুটপাত থেকে উঠে আসা ছেলেটিকে কিনা শামীমের বন্ধু হয়ে গেছে। এটা নিয়ে সবাই বেশ রাগ হচ্ছে। প্রথম দিনেই বন্ধু বানিয়ে ফেলেছে ছেলেটি। দুজন ক্লাসরুমের ভেতরে বসে আছে। ব্যস্ত শহরটা যখন সবাই ব্যস্ত, এই শহরে কেউ যখন কারো খবর রাখে না, ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে বসে থাকা ইন্সপেক্টর মিনা চৌধুরীর মোবাইলটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মোস্তফা সাহেব ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মোস্তফা সাহেব বলে ওঠে। হ্যালো ম্যাডাম, আপনার কথা মতো ছেলেটাকে ফলো করছিলাম কিন্তু তেমন কোনো কিছুই পাইনি। ছেলেটা সত্যি অনেক সরল সাদা। অনাথ আশ্রম থেকে বের হয়ে ছেলেটা সোজা ভার্সিটিতে এসেছে, কিন্তু ভার্সিটিতে এসে অনেকগুলো ছেলের গায়ে গণধোলা খেয়েছে। এরপর একটা বড়লোক ছেলে এসে তাকে বাঁচায়। এই ছিল এতক্ষণ তাকে ফলো করা পর্যন্ত সমস্ত তথ্য। মোস্তফা সাহেবের মুখে এরকম কথা শুনে মাথায় হাত দিয়েছে। মনে মনে বলে ওঠে। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি সেখান থেকে চলে আসুন, আর তাকে ফলো করার দরকার নেই, পরে দেখা যাবে। আমি বুঝতে পারছি না কেন আমার এই ছেলেটাকে সন্দেহ হচ্ছে। ছেলেটাকে এতদিন ধরে ফলো করছি কিন্তু কোনো কিছু খুঁজে পাইনি, কিন্তু ছেলেটা দেখতে পুরো মাইন্ড সিটি মাফিয়া শহরের এসকে মাফিয়া কিলারের মতো। ছোট মুখে একটা বড় কথা বলে ফেলি, আপনি যার পেছনে পড়ে আছেন সে হচ্ছে মাস্টারমাইন্ড, খেলোয়াড় বহুরূপী। কখন কোন ছদ্মবেশে থাকে কেউ জানে না। তার পেশা হচ্ছে খুন করা, তার নেশা হচ্ছে রক্ত নিয়ে খেলা। আর আপনি সেই খুনিকেই খুঁজছেন, না জানে কোন দিন আপনি লাশ হয়ে যান তার কাছে। কথাটা শুনে ইন্সপেক্টর মিনা চৌধুরী একটা হাসি দেয় আর বলে ওঠে। কোনো একটা রহস্য তো লুকিয়ে আছে। সব মাফিয়াদের একটা দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটাকে খুঁজে বের করতে হবে। মাফিয়াদের শহরে মাফিয়াদের মতোই খেলতে হবে। তবে মাফিয়াদের ধরতে পারা যায় মাস্টার মাইন্ডের সাথে, মাস্টার মাইন্ড গেম থেকে খেলতে হবে। তবে মাস্টার মাইন্ডের সাথে পাল্লা দিয়ে চলা যায়। আপনি এক কাজ করুন মোস্তফা সাহেব, আপনি সেখান থেকে চলে আসুন, এসে তদন্ত করুন রিয়াদও তার বন্ধুদেরকে মেরেছে, কেনই বা মেরেছিল। এই তদন্ত কিন্তু এখনো কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। তো তাড়াতাড়ি সম্ভব হয় এই রিপোর্টগুলো বের করে আমার কাছে নিয়ে আসুন। এগুলো আইনজীবী স্যারের কাছে পাঠাতে হবে। ম্যাডাম, আর কতদিন দৌড়াবো? দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। আমার শরীর ক্লান্ত, আমি আর নিতে পারছি না। সামনে ইলেকশন, এর মধ্যে শহরে মাফিয়াদের খেলা, অন্যদিকে রাজনীতিরা নোংরামি শুরু করে দিয়েছে। কোন দিকে কি করব বুঝতে পারছি না। চিন্তার কোনো কারণ নেই, আপনি খবর নিন, আর বাকিটা আমি হ্যান্ডেল করছি। মাস্টার মাইন্ডের সাথে গেম না হয় এবার আমি চালটা দেব। কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে। এখন খেলতে হবে মাস্টার মাইন্ডের সাথে মাস্টার প্লেন গেম। কথাটা বলে কলটা কেটে দেয় মিনা চৌধুরী। মোস্তফা সাহেব সেখানে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্য এক তদন্তের কাছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ চলছে। অন্যদিকে মিটিং রুমে বসে আছে আইনজীবী ইকবাল সাহেব, বেশ কয়েকজন। এর মধ্যে শহরের মেয়র বলে ওঠে। মিস্টার ইকবাল সাহেব, সামনে ইলেকশন, ওনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? শহরের মেয়রের কথা শুনে ইকবাল সাহেব মুচকি হেসে বলে ওঠে। দেখুন মিস্টার মেয়র সাহেব, আমার হাতে চুরি পরে বসে নেই, আমরাও কাজ করছি। দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের সহযোগিতা থেকে শুরু করে দেশের মানুষের সেবায় নিয়োজিত। দেশের পরিস্থিতি খারাপ হলে
একজন গ্যাংস্টারকে দেশে আতঙ্কে ফেলে দিয়েছে, আমরা দেখছি। দেখেন, নিশ্চয়ই ইকবাল সাহেব, আপনি পুলিশ প্রশাসনের প্রধান। এরপর যদি আপনার পুলিশ বাহিনী কন্ট্রোল করতে না পারে, তাহলে আমরা সেনাবাহিনী নিযুক্ত করব। আমার কাছে খবর আছে, জঙ্গলের দামি গাছগুলো কেটে পাচার করছে, তাও আবার আইন শৃঙ্খলার কোনো কর্মকর্তা। এই কথা শুনে বেশ খানিকটা অবাক হয় ইকবাল সাহেব। এই বাসায় মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, খবরটা আমার কাছেও এসেছিল, কিন্তু আমি খবরটা ভালো করেই দেখছি। এটা একটা মিথ্যে খবর। কেউ আমাদের ভুল ইনফরমেশন দিয়ে সেদিকে মনোযোগ দিয়ে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের নজর পুরো দেশের ভিতর আছে। সব জায়গায় আমাদের পুলিশ নিজ দায়িত্বে কর্মরত অবস্থানে নিয়োজিত রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। বেশ কয়েকজন রাজনীতিবিদ সহ আইন শৃঙ্খলা বাহিনী কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তা মিটিং রুমে বসেছিল। সময়টা চলমান গতিতে। অন্যদিকে আকাশ আর শামীম বসে মনোযোগ দিয়ে ক্লাসরুমে বসেছে। তাদের আশেপাশে সবাই তাকাচ্ছে আর সবার মনে একটাই কথা, প্রথম দিন আসতে না আসতেই শামীমের মতো এত বড়লোক একটা ছেলেকে এসে ধরলো কিভাবে। শামীমের জন্য কেউ আকাশ নামের এই খ্যাত ছেলেটার কোনো কিছু করতে পারে না। হঠাৎ করে কিছুক্ষণ পর ক্লাসরুমে একজন ম্যাডাম প্রবেশ করে। ম্যাডামকে দেখতে বেশ খুব স্মার্ট, সুন্দর। পরনে নীল রঙের একটি শাড়ি, মাথার চুলগুলো খোলা, মুচকি তার হাসি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, দেখতে বেশ ফর্সা। শাড়ি পরাতে পেটের এক সাইড দেখা যাচ্ছে। ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাকিয়ে আছে। ছেলেগুলোর আকর্ষণ ম্যাডামের দিকে, বোর্ডের দিকে নয়। এমন সময় ম্যাডাম বোর্ডের কিছু লিখতে লিখতে বলে ওঠেন, আচ্ছা, এখানে কেউ নতুন এসেছো, কেউ আগে থেকেই আসো, সবাইকে তো আর চেনা হয়নি। যাই হোক, সময়ের সাথে সাথে সবার সাথে পরিচয় হয়ে যাবে। তো আমরা সবাই চলে আসি বোর্ডের মাঝে। আমি কিছু প্রশ্ন করব এবং প্রশ্ন দিব, সবগুলো নোট করে নিবে, পরীক্ষায় এগুলো আসবে। ম্যাডামের কথা মতো বোর্ডে লেখা দেখে দেওয়া গণিতের সূত্রগুলো তুলতে থাকে সবাই মিলে। এক এক করে ক্লাস শেষ করে দেখতে দেখতে সময়টা শেষের দিকে। ব্যস্ত শহরের ভার্সিটিগুলো ছুটি দিয়েছে। রাস্তায় বেশ জ্যাম। হলুদ কালারের তীব্র প্রতিক্রিয়ায় রোদের সূর্যিমামা পড়ছে না। লালচে কালার আচরণ ধারণ করে নামতে শুরু করেছে। নিচের দিকে সন্ধ্যার হালকা শীতল কুয়াশার সাথে পরিবেশ ছেয়ে যেতে শুরু করেছে। কেউ ফিরছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে, কেউ বা এখনও ব্যস্ত শহরে নিজের জীবিকার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কেউ বা ক্ষমতার জন্য একজন আরেকজনের সাথে বিশ্বাসঘাতকতায় ব্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা প্রায় শুরু হয়ে গেছে। শীতের কুয়াশার অন্ধকারে ঢেকে যেতে শুরু করেছে শহরটা। এমন সময় হঠাৎ করে দেখা যায় অনাথ আশ্রমের গেটের সামনে একটি গাড়ি এসে থামে। সবাই সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে আকবর আলী। আকবর আলীকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে মাস্টার সাহেব। আকবর আলী গুটি গুটি পায়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠেন, কেমন আছো আকাশ? আকাশ মুচকি একটা হাসি দেয়। সবাই সেদিকে তাকিয়ে আছে। অনেকগুলো ছেলে মেয়ে, বেশ কয়েকজন মধ্যবয়স্ক মানুষ। আকাশ মুচকি এসে বলে ওঠে, জি চাচা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুরো পুলিশ প্রশাসন তোমার পেছনে পড়েছে, সাবধানে থেকো। কথা শুনে কেমন যেন রহস্য একটা হাসি দেয় মাস্টার সাহেব। তার হাসিতে ভয়ঙ্কর কিছু লেগে আছে। আকবর আলী বুঝতে পেরেছে হাসির মানে কি। আকবর আলী বুঝে গেছে আজকে রাতে এই সুন্দর দুনিয়ার প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই পৃথিবী থেকে বিতাড়িত হতে চলেছে কোন এক জীবন। তার রক্তে রঞ্জিত করবে আকাশ তার শরীরকে। আকাশ মুচকি হেসে বলে ওঠে, জঙ্গলের সিংহ একাই থাকে না, সিংহর সাথে সাথে আর অন্যান্য হিংস্র সব ভয়ঙ্কর জন্তু জানোয়ারগুলো থাকে। তাই বলে সিংহ কিন্তু ভয়ে পালিয়ে যায় না, সেখানেই সে তাদের মাঝে রাজত্ব করে তোলে। সেই সিংহ যে পালাতে নয়, বরং সামনে থেকে খেলতে ভালোবাসি। আকাশের কথা শুনে আকবর আলী বুঝে গেছেন যে এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। যে ছেলে দিন দুপুরে প্রকাশ্যে মানুষের কলিজা বের করে নিতে পারে, সে ছেলের কলিজার ভয় বলতে কিছুই নেই। আকবর আলী হঠাৎ করে কেঁদে ফেলে। এটা দেখে আকাশ তাকিয়ে আছে। আকাশ বলে ওঠে, চাচা, আপনি কান্না করছেন কেন? আমার মেয়ের জন্মদিন বাবা, আমার মেয়ের জন্মদিন বাবা, কিন্তু আমার মেয়েটা নেই। আমার মেয়েটা আজকে আবদার করেছিল তাকে যেন আমি তার ফেভারিট খাবার কিনে দেই, তাকে তার সুন্দর পোশাক কিনে দেব। তার আজকে রেজাল্টে বের হয়েছে, কিন্তু আমার মেয়েটা নেই। আমার মেয়েটা পুরো কলেজের ডিপার্টমেন্টের মধ্যে টপার হয়েছে, কিন্তু এই আনন্দটা দেখার জন্য সে বেঁচে নেই। জানাগুলো তাকে মেরে ফেলেছে, বাঁচতে পারিনি। আমি বাবা হিসাবে ব্যর্থ। এমনকি আমি আমার মেয়ের হত্যা বিচারও করতে পারিনি।
তুমি যদি সেদিন না থাকতে তাহলে ওই জানোয়ারগুলোকে কোনোদিন শাস্তি দিতে পারতাম না। তোমার মতো ছেলে যেন প্রতিটা ঘরে জন্মায়। যারা রাজনীতি করে, যারা আইন নিয়ে খেলে, তাদের কলিজার ভয় ও আতঙ্ক ঢোকানোর মতো তোমার মতো ছেলে যেন জন্ম নেয় প্রতিটি ঘরে। চাচা, খেলা তো কেবল শুরু হয়েছে। এখানে জবাই করব, রক্ত গড়িয়ে যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। এই শহরটাকে আমি এক আতঙ্কে পরিণত করে দেব। তুমি কাউকে ছাড়বে না বাবা, কাউকে না, জানোয়ারগুলোকে মাটির তলে দাফন করে দিবা। আকাশ কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দেয়। ছেলে মেয়েগুলো দৌড়ে এসে আকবর আলীকে জড়িয়ে ধরে। আকবর আলী ছেলে মেয়েগুলোর জন্য অনেক জিনিস নিয়ে এসেছে। আকবর আলী ভেতরে যায়। আকাশ মুচকি এসে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্ধকার রাস্তা, বস্তি এলাকা, গলির মাঝখান দিয়ে হাঁটতে থাকে একা। আকাশ নিস্তব্ধ বস্তির রাস্তা ধরে হাইপার রাস্তার মাঝে আসতেই হঠাৎ করে তার সামনে একটা ব্ল্যাক কালারের দামি গাড়ি এসে থামে। গাড়িটি বেশ দামি, রোজ ওয়েল গাড়ি এসে থামে, যার দাম প্রায় বাংলাদেশি টাকায় ৩,০০০ কোটি টাকা, যা রোজ ওয়েল কোম্পানির সেরা একটি গাড়ি। লোকটি আর ১ মিনিটও দেরি করে না, গাড়ির ভিতর উঠে পড়ে। গাড়ির ভেতরে দেখতে অসম্ভব সুন্দর, যেন সোনা দিয়ে তৈরি। গাড়িটা চলতে থাকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। পুরো রাস্তা নিস্তব্ধ, শুনশান, হালকা নীরবতায় জমে গেছে পরিবেশটা। যে যার মতো মাস্টার মাইন্ড গেম খেলছে, কারণ সবাই সুযোগের সদ্ব্যবহার করছে। দেশে অবর্তনকালী সরকার যেভাবে পারছে সুযোগ নিচ্ছে। হঠাৎ করে রাজু নামের ছেলেটা বলে ওঠে, ভাই, কুত্তার বাচ্চাগুলোর ব্যাপারে খবর নিয়েছি। ওরা ছোটখাটো শিশুদের ব্যবহার করে ট্রাফিক জ্যামে টাকা কামায়। কতজন ছেলে মেয়ে কাজ করে খবর পেয়েছিস? ছেলেটার নাম রোহিত, ওর বসকে তা এখনো জানা যায়নি। ওদের ওখানে গেলেই জানা যাবে। এবং অনেক ছেলে মেয়ে আছে যাদের হাত পা কেটে শরীর পুড়িয়ে দিয়ে ট্রাফিক জ্যামে টাকা তোলার জন্য কাজে লাগিয়ে দিয়েছে। মন দিয়ে কথাগুলো শুনছে আর মোবাইল নিয়ে কি যেন করছে আগন্তুকটা। হঠাৎ করে দামি রোজ রয়েল গাড়িটা এসে থেমে যায় গেটের সামনে। গাড়ির সামনে দরজার পাশে 2টা ছেলে দাঁড়িয়ে ছিল। গাড়ি থামানোর শব্দে দরজা খুলে দেখতে পাই একটা বেশ দামি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে ও পেছনে বেশ কয়েকটা কালো রঙের মার্সিডিজ। ছেলে 2টা বন্দুক হাতে বের হয়ে আসে। গোডাউনের ভেতর থেকে ছেলেগুলা কোনো কিছু বলে ওঠার আগেই পরপর সাই সাই শব্দে বন্দুক থেকে 2টা গরম বুলেট বের হয়ে কপাল ভেদ করে ইটের দেয়ালে গিয়ে গেঁথে যায়। বন্দুক দুটোর লাইসেন্সার থাকার কারণে গুলি চালানোর সময় কোনো শব্দ হয়নি। ছেলে 2টার দেহটা নিস্তব্ধ শব্দে সেখানেই পড়ে যায়। মুচকি হাসি দিয়ে মার্সিডির সামনে গাড়ির ভেতর থেকে 2জন ছেলে বের হয়ে এসে গোডাউনের গেট খুলে দেওয়ার সাথে সাথেই পরপর গাড়িগুলো গোডাউনের ভেতর প্রবেশ করে। গাড়িগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে। এতগুলো গাড়ির শব্দের ভেতর থেকে বেশ কয়েকজন বের হয়ে আসে। এরপর ভেতর থেকে অস্ত্র হাতে বেশ কয়েকজন ছেলেপুলে বের হয়ে আসে। রোজলের গাড়ির জানালা খুলে দেওয়ার সাথে সাথে দামি এক্সপেন্সেস ঘড়ি পরিহিত একটা হাত বের হয়ে আসে। এরপর একটা পা বের হয়ে আসে। পায়ের জুতা পুরো নতুন, এক ডিজাইনের তৈরি করা, জুতোর সামনে সিংহের মতো চিহ্ন আকৃতি দেওয়া। এরপর একটা মুখ বের হয়ে আসে, পরনে কালো চশমা, বেশ দামি চুলগুলো স্টাইলিশ করে রাখা, মুখে সাথে সবাই হা করে তাকিয়ে আছে। দেখতে অসম্ভব সুন্দর, লম্বায় বেশ স্বাস্থ্যবান। এমন কিছু দেখে রোহিত নামের ছেলেটি হুঙ্কার দিয়ে বলে ওঠে, কি রে তোরা এখানে কিসে? মরার জন্য আজরাইলের ঠিকানায় নিজেরাই চলে এলি? মরতে সময় হলে আজরাইল নিজেই তোদের খুঁজে নিত জান কবজ করার জন্য, তা না করে তারা নিজেরাই মরতে চলে এলি আজরাইলের রাজত্বে। সো স্যাড। কথাটা শুনে রহস্যময় মুচকি একটা হাসি দেয় সামনে দাঁড়িয়ে থাকা এয়ার গ্যাংস্টার এর গ্যাং সদস্যরা। যে হাসিতে লেগে আছে ভয়ঙ্কর কিছু, অতীতের স্মৃতি লেগে গেছে ভয়ঙ্কর কিছু। রাজ নামের ছেলেটা বলে ওঠে, আজরাইল তো সঠিক সময় যায় জান কবজ করতে, কিন্তু আমরা আজরাইলের সাথে দেখা করতে চাই আমাদের জীবন কবজ করার আগেই। যেমন তোর সময় হবে তখন তুই আমাদের জান কবজ করতে যাবি, কিন্তু আমাদের জান কবজ করার আগেই যদি আমরা তোর জীবনটা নিয়ে খেলা খেলি তাহলে কেমন হয় বলতো? এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে রোহিত নামের ছেলেটি। উচ্চ স্বরে গালি দিয়ে বলে ওঠে, ওই শালা খানকির পুত, তুই জানোস তুই কার সামনে কথা বলিস? এরকম কথা শুনে সেই আগন্তুকটার মাথাটা উপরের দিকে তুলে নিকোটিনের ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে বের করে গাড়ির সামনের ভিউর ওপর গিয়ে বসে। এরপর মুচকি হাসি দিয়ে বলে ওঠে, সিংহ তার পরিচয় কখনো নিজে থেকে দেয় না, বরং তার হুঙ্কারে চিনে নিতে হয় বনের রাজা সিংহ এসেছে মাঠে শিকার করতে।
কথাটা শুনে রোহিত সহ তার দলের ছেলেপিলেগুলো উচ্চস্বরে হাসতে শুরু করে। মুখ ভেঙিয়ে বলে ওঠে, ওলে বাবালে, তুই কোন আমাজন জঙ্গলের সিংহ? এই কথা শুনে গাড়ির ডিকির ওপর থেকে নেমে ছেলেটা মুখ থেকে সিগারেট ফেলে দেয়। আগন্তুকটা এক পা দিয়ে পিষে ধোঁয়াগুলো নাক দিয়ে বের করে আকাশের দিকে উড়িয়ে দেয়। চতুর্পাশে সাদা কুয়াশা থেকে পরিবেশটা মেতে উঠেছে। ধোঁয়াগুলো মিশে যায় সাদা কুয়াশাতে। গুটি গুটি পায়ে আগন্তুকটা এগিয়ে আসতে থাকে রোহিত নামে ছেলেটার দিকে, আর মুচকি এসে বলে ওঠে, সিংহের নির্দিষ্ট কোনো সিংহাসন থাকে না, বরং সিংহ যেখানেই যায় সেখানেই তার সিংহাসন গড়ে ওঠে। কারণ সিংহ জানে সে জঙ্গলে একা হিংস্র প্রাণী নয়, বরং তার থেকেও ভয়ঙ্কর জন্তু জানোয়ারগুলো সেই জঙ্গলে বাস করে। সিংহ এটা জানা সত্ত্বেও কিন্তু সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের সাথে লড়াই করে সেই সিংহাসনের রাজত্ব সহ রাজ সিংহাসন গড়ে তোলে। কথাটা বলতে বলতে কয়েকবার সামনে এগিয়ে গিয়ে কথা শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ আক্রমণ করে দুইটা ছেলের নিথর দেহ চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। গলগল করে রক্ত বের হতে থাকে ছেলে দুটার গলা থেকে। কারণ ছেলে দুটার শ্বাসনালী, কণ্ঠনালী ও শিরা উপশিরা কেটে গলার মধ্যে থেকেই ধারালো অস্ত্র চালিয়ে দিয়েছে এয়ার ভয়ঙ্কর হিংস্র গ্যাংস্টার আকাশ চৌধুরী। হঠাৎ এমন আক্রমণে রোহিত সহ বেশ কয়েকজন পিছিয়ে যায়। গলা কাটার পর নিরীহ প্রাণী মুরগিগুলো যেমন ছটফট করতে থাকে, হাত পাগুলো ছড়াছড়ি করে লাফালাফি করতে থাকে, সেইভাবে ছেলেগুলো তাদের হাত পা সরজমিন ফেলে দিয়ে আকুতি মিনতি করে বিদায় থাকে পরপারে যাত্রার উদ্দেশ্যে। তাজা গাঢ় লাল রক্ত যেন মনের সুখে দুহাত মেলে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে থাকে। এ যেন মধুময় সুন্দর এক মিষ্টি ঘ্রাণ। অনেকের অনেক নেশা থাকে, কিন্তু এই আগন্তুকের একটাই নেশা, সেটা হচ্ছে রক্তের নেশা। রক্ত পেলেই যেন এই আগন্তুকটা রক্তের খেলায় মেতে ওঠে। রক্ত যেন তার একটা নেশা হয়ে গেছে। প্রতিদিন রক্ত নিয়ে না খেলে যেন রাতের ঘুমটা দূর আকাশে পালিয়ে যায়। প্রতিদিন নিজের হাত রক্ত নিয়ে রঙিন না করলে যেন তার মনে প্রশান্তি জাগে না। রক্ত নিয়ে খেলতে খেলতে রক্তই হয়ে গেছে তার দৈনন্দিন জীবনের একটি নেশা। রোহিত এইবার চিৎকার করে বলে ওঠে, বাবু, সাইন, শাওন, তৌফিক, রেজাউল, মজিবর, এই কুত্তার বাচ্চাটা যেন আমার রাজ্য থেকে জীবন্ত বের হতে না পারে। তাকে মেরে আমার নীল কুমিরদের আজকের রাতে ডিনার বানাবি। কথাটা বলে রোহিত নামে ছেলেটি যখনই সামনে পা বাড়াবে তখনই হঠাৎ করে কোনো কিছুর শব্দে সামনে তাকাতে নিস্তব্ধ আতঙ্কের চোখে তাকিয়ে আছে রোহিত নামের ছেলেটি। কেননা দুইটা মাথাবিহীন দেহ পড়ে আছে আগন্তুকটার পায়ের সামনে। মাথাটুকু একদিকে ভীষণভাবে লাফালাফি করছে। মাথাবিহীন দেহটা নিজে থেকেই উঠে লাফালাফি শুরু করেছে। এরকম দৃশ্য দেখে চোখ দুইটা যেন ছানা বড়া হয়ে যায়। আগন্তুকটার সামনে এগোতে থাকে, মুখে রক্তের ছোটা ফোঁটা রঙিন হয়ে উঠেছে। দামি কোট প্যান্ট, সাদা রঙের টি শার্টটি যেন রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। রোহিত নামে ছেলেটি ভয়ে পেছোতে থাকে, আগন্তুকটার সামনে এগোতে থাকে। দুইজন ছেলে এগিয়ে এসে আগন্তুকটার দিকে, দামি অস্ত্র। আগন্তুকটার সামনে এগোতে থাকে। হঠাৎ করে আগন্তুকটার বাম হাত দিয়ে গলা চেপে হাঁটুর ওপর মাথা রেখে গলার ডান হাত দিয়ে চালিয়ে দেয় ধারালো একটা শরীর থেকে। সাথে সাথে গলা কাটা মুরগির মতো সেখানে পড়ে ছটফট করতে থাকে। সবাই পেছনে পেছোতে থাকে। সবার মনে আতঙ্ক। ছেলেটা যত রক্ত দেখে তত যেন রক্ত নিয়ে খেলতে মাতোয়ারা হয়ে ওঠে। রক্তের সুগন্ধে যেন নিজেকে মাতাল করে নিয়েছে। হালকা মৃদু বাতাস, রক্তের ঘ্রাণ যেন চতুর্পাশে মম করে সুগন্ধ ভরে উঠেছে। গোডাউনের ভেতর থেকে আরও 10 থেকে 15 জন ছেলে দামি অস্ত্র নিয়ে বের হয়ে আসে। সকলের হাতে স্পাইপার, বেশ দামি দামি বন্দুক। আগন্তুকটার দেখে মুচকি হাসি দেয়। ঘাড় পর্যন্ত চুলগুলো সামনে থেকে পেছনের দিকে নিয়ে আসে। শরীর থেকে এখনো ঘাম ঝরছে। কপাল বেয়ে রক্তের ফোঁটাগুলো ঘামের সাথে মিশ্রিত হয়ে সাদা আর লাল রঙে নঞ্চিত হয়ে টপ টপ করে মাটিতে পড়তে থাকে। রোহিত নামের ছেলেটি এটা দেখে বলে ওঠে, তুই তো আমার রাজত্বে আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, কিন্তু তোকে বের হতে হবে আমার অনুমতি নিয়ে। তোকে আমি চিনি না, তবে তুই আমার লোকদের মেরেছিস, তোকেও আমি বাঁচিয়ে রাখতে পারি না। আগন্তুকটা এই কথা শুনে হাসতে থাকে। রোহিত আবারও বলে ওঠে, আমি শুনেছিলাম মানুষ মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটা বলে যায়, কিন্তু আমার মনে হয় তোর শেষ ইচ্ছা হচ্ছে তোর এই মুচকি হাসিটা। এদেরকে মেরে আমার কুমিরদের আজকের রাতের ডিনার খাবার বানিয়ে দেবো। কথাটা শুনে আগন্তুকটা হাসতে থাকে। আবারও পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে থাকে। পেছন থেকে একটা রাস সিংহাসনের মতো সোফা এনে দেয় পেছনে থাকা তার ছেলেপিলেগুলো। পায়ের পর পা রেখে বসে পড়ে আগন্তুকটা। মুচকি হাসি দেয় আর বলে ওঠে, বনের রাজা সিংহ কখনো তার চেলাপেলা নিয়ে চলে না। সিংহ তো সিংহই হয়, তাই তোর মতো কুত্তার প্রয়োজন হয় না।
কুত্তার বাচ্চাটাকে মেরে ফেল। রোহিত কথাটা বলার সাথে সাথেই তার ছেলেপুলেগুলো গুলি করার জন্য বন্দুক তাক করে। তাদের হাতে আছে বাররেস্ট M82 ওয়েট 30.5 কেজি, আরও রয়েছে ফার A83, সাথে আরও রয়েছে ফ্যাংস 9mm বন্দুক, যার মূল্য 999 মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় 59,000 টাকা। ছেলেগুলো বন্দুক হাতে তাকিয়ে আছে। রোহিত গুলি করার ইশারা দেওয়ার সাথে সাথে বন্দুকের ট্রিগার চাপ দেওয়ার আগেই হঠাৎ করে কোথা থেকে যেন পারমাণবিক মিসাইলের মতো গুলি আসতে থাকে। কারো কপালে, কারোর ঘাড়ে, কারোর চোখে, তো কারোর পেটে, কারোর বুকে, পায়ে এক এক করে গুলি আসতে থাকে ঝড়ের বেগে। বিদ্যুতের গতিতে মাত্র কয়েক মুহূর্তেই লাশে পরিণত হয়ে যায়। জায়গাটা এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। কলা গাছগুলো যেমন কাটার পরে মাটিতে হেলে পড়ে, ঠিক তেমনই গুলি লাগার সাথে সাথে ছড়াছড়ি এদিক ওদিক ছিটকে পড়ে থাকে ছেলেগুলো। হঠাৎ করে রোহিত নামের ছেলেটি আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় আকাশ প্রায় 5টা প্রাইভেট জেট হেলিকপ্টার উড়ছে। প্রত্যেকটা হেলিকপ্টার প্রায় দামি দামি সব ভারী অস্ত্র বের হয়ে আছে এবং কালো পোশাকে আবৃত মুখগুলো বের হয়ে বন্দুক হাতে তাকিয়ে আছে, যাদের হাতে রয়েছে গ্লোক 70 গান M29mm, যার বাজার মূল্য 550 মার্কিন ডলার, বাংলাদেশের টাকায় 46,000 টাকা। উইনেস এলথ মার্চ $1,065, বাংলাদেশের টাকায় 90,000 টাকা। CZ75 SP01, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি, যার মূল্য $1,700, যা বাংলাদেশের টাকায় 1,44,000 টাকা। আননেসেসারি ইন্টারন্যাশনাল L11.5A3 উইনেস্ট K.KG রেঞ্জ 1.500M USA M60 রাইফেল। সবাই সেদিকে তাকিয়ে দেখতে পায় হেলিকপ্টারগুলোতে এয়ার মাফিয়া গ্যাংস্টারের সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, যার একটা হেলিকপ্টারের মূল্য বেল 525-এর হেলিকপ্টারের ওজন প্রায় 9,000 কেজি। হেলিকপ্টার প্রায় প্রতি ঘন্টায় 350 মাইল চলে। এই হেলিকপ্টার প্রায় 19 জন একসাথে বসতে পারে। এর দাম প্রায় $15 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 115 কোটি টাকা। S92 $70 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 148 কোটি টাকা। এই প্রায় 1000 কিলোমিটার উড়তে পারে। এর গতি প্রায় 350 কিলোমিটারের প্রতি ঘন্টা। এই হেলিকপ্টারের ভেতরটা ফায়ারি ভিস্টা হোটেলের মতো। এখানে প্রায় একসাথে 9 জন ভ্রমণ করতে পারে। AW101 $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 178 কোটি টাকা। আর এই হেলিকপ্টার একসাথে 24 জন যাত্রী বহন করতে পারে। এই হেলিকপ্টার 35 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে এবং এটার আরেকটি নাম রয়েছে বিপিম, এর মানে ডিআইপির ওপর আরেকটি স্কোয়ার্ড। এই হেলিকপ্টারের ভেতর আপনি চাইলে গোসল করতে পারেন। এয়ারলাইন্স H225 সুপার পুমা, এই হেলিকপ্টারের ওজন প্রায় 11 টন। এটি দেখতে বেশ লম্বা এবং বেশ দামি। এর মূল্য প্রায় $27 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 230 কোটি টাকা। এই হেলিকপ্টার প্রায় 230 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। এই হেলিকপ্টারটা একবার উঠতে শুরু করলে 850 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই হেলিকপ্টারটা 17,000 ফিট উচ্চতায় উঠতে পারে। মিল V12, এর দৈর্ঘ্য প্রায় 121 ফিট 5 ইঞ্চি। এর পাখার দৈর্ঘ্য প্রায় 220 ফিট। এই হেলিকপ্টারটি প্রায় 1,05,000 কোটি কেজি ওজন নিয়ে উঠতে পারে, যার দাম প্রায় 1,000 কোটি টাকা। আকাশে উঠতে থেকে মৌমাছির মতো ভন ভন শব্দে এই জায়গাটা মুখরিত হয়ে উঠেছে। একদিকে মৃদু বাতাস, অন্যদিকে হেলিকপ্টারের ভন ভন বাতাস যেন পরিবেশটাকে শীতল করে উঠেছে। মাটিতে থাকা ধুলোবালিগুলো আকাশে উঠতে শুরু করেছে। কেউ বেঁচে নেই, সবাই মাটিতে লুটিয়ে পড়েছে। বেঁচে আছে শুধু রোহিত। রোহিত পুরো ভয় পেয়ে গেছে। কলিজার ভেতর যেন পানি নেই, গলা শুকিয়ে আসে। আকাশ মুচকি এসে কয়েক পা সামনে এগিয়ে এসে বলে ওঠে, মনে রাখিস, হরিণ যখন পানি খেতে যায় নদীতে তখন আক্রমণ করে কুমির, কিন্তু যখন সিংহ সেই জায়গায় পানি খেতে চায় কুমির ভয়ে মাথা নিচু করে সেই জায়গা ত্যাগ করে। কারণ কুমির জানে বনের রাজা ও রাজ সিংহাসনের মালিক একজন, তা হচ্ছে সিংহ। কথাটা বলে আকাশ তার রোজ লয়েল গাড়ির ভেতরে চলে যায়। ইশারা দেওয়ার আগেই রাজু সহ তার দলবল রোহিতকে গাড়ির ভেতর তুলে নিয়ে রওনা দেয়। শহরটা বেশ নিস্তব্ধ, থমকে গেছে। পরিবেশটা বেশ গম্ভীর ভাব ধরে রয়েছে। শহর যখন নিস্তব্ধ আর নিশিরাতে পরিপূর্ণ, তখন শুরু হয় অন্ধকারে থাকা অন্ধকার রাতের রাজাদের সব কাজ কারবার। আকাশ তার দলবল রাজে চলে আসে হেলিকপ্টারগুলো।
বেশ সুন্দর করে ল্যান্ড করে সাজিয়ে রেখেছে পুরো বাড়িতে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেনা ক্যাম্পের মতো তার গ্যাংস্টার সদস্যদের বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। পুরো এলাকাটা সিসিটিভি দিয়েছে তার গ্যাংস্টারের ছেলেগুলো। আকাশকে খুঁজে পাওয়া মুশকিল, সবাই আকাশের পেছনে পড়ে আছে। সবাই আকাশের অতীত সম্পর্কে জানতে চায়, কিন্তু আকাশ কি শুধুই আকাশ? সে তো হলো মাস্টার মাইন্ড। সে রাজ্যে গিয়েছে, সে রাজ্যে রাজত্ব করেছে। রক্ত নিয়ে খেলাটাই তার সবচেয়ে বড় ভালো লাগে। তাকে যদি বলা হয় তার প্রিয় খেলা কি, সে মুচকি এসে বলে দিবে তার খেলা রক্তের খেলা, কারণ তার খুব পরিচিত রং হচ্ছে লাল রং। রোহিত নামের ছেলেটা একটা রুমের ভেতর বেঁধে রয়েছে। ওপরে 200 ভোল্টের লালচে বাতি জ্বলছে। তার চোখের পাশে রাজু সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এই শীতল মৌসুমে ভরা আকাশে কালো মেঘ জমেছে। 6 ঋতু পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কখন ঝড় বৃষ্টি হয়, খরা হয় তা নিশ্চিত করে বলা যায় না, প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হঠাৎ করে কালো আঁধারে ছেয়ে যায়। জ্যোৎস্না ভরা চাঁদের আকাশ কথা বলতে বলতে ঝুমঝুম বৃষ্টিতে পরিণত হয়। ফুল স্পিডে কয়েকটা গাড়ি একটা রাস্তা ধরে বস্তির এলাকায় ভেতরে প্রবেশ করছে। চারিদিকে পানিতে থই থই করছে। 20 থেকে 30 জন ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মাঝে। এই তাদের সামনে কাতারে একজনকে হাঁটু ভাঁজ করে মাটিতে বসিয়ে রেখেছে, মুখে কাপড় বাঁধা, আর দুজনের কোমরের পিছন দিকে রয়েছে রশি দিয়ে বাঁধা। ছেলেটা নড়চড় করতেও পারে না। একদিকে দমকা মৃদু বাতাস, অন্যদিকে শীতল পরিবেশের সাথে বৃষ্টির সহ মিলিয়ে ছেলেটার শরীর ফ্যাকাশে সাদা রঙ্গন ধারণ করেছে। কাঁদতে শুরু করেছে ছেলেটা। চোখ মুখগুলো কেমন যেন হয়ে গেছে। এটা দেখে ওপর থেকে আসা ব্যক্তিটি মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, অবশেষে তোকে আমি আমার হাতে নাগালের কাছে পেলাম। এসেছে খেলোয়াড় খেলার মাঠে। অজানা আগন্তুকটা গাড়ির ভেতর থেকে পা নামা দেখে কেউ একজন মাথার উপরে তার ছাতা ধরে। বন্দুক হাতে পেছনে বেশ কয়েকজন ছেলে বের হয়ে এসে হাঁটতে শুরু করে সেই আগন্তুকটার পেছনে। সামনে এসে দাঁড়াতে এই রমজান নামের মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে, অবশেষে সিংহের গুহায় তোকে প্রবেশ করতে হলো। তবে সিংহের রাজ্যে নিজের ইচ্ছায় প্রবেশ করা যায়, কিন্তু বের হতে সিংহের পারমিশন লাগে। কথা শুনে আসতে তাকে আগন্তুকটা যেন কি একটা বলে ফেলেছে। হাস্যকর। রমজান নামের মানুষটা আগন্তুকটার মুখে থাকা সিগারেটটা ফেলে দেয়। এরপর পা দিয়ে পিষে দিয়ে মাথাটা উপরের দিকে তাকিয়ে 2 ঠোঁট তোয়াল বরাবর দাঁত বের করে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, হা হা হা। জঙ্গলে থাকা সিংহ আর রাস্তার কুকুর কখনো দুইটাই এক জিনিস হতে পারে না। দুইজনের ক্ষমতার ভেতরে পার্থক্য থাকে। বনের সিংহ কখনো রাস্তার কুকুরের দুর্বল পয়েন্টটা কখনো আঘাত করে না, বরং তার থাবা দেওয়ার সাথে সাথে রাস্তার কুত্তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যেমন তুই রাস্তার কুত্তা, কারণ তুই পেছন থেকে আঘাত করিস। বনের রাজা সিংহ কখনো পেছন থেকে আক্রমণ করে না, সামনে থেকে থাবা দেয়। হা হা হা। সিনেমাটিক ডায়লগ বন্ধ কর। নিজের বাইকে এখান থেকে নিয়ে যা। আমার সাথে পাঙ্গা নিস না। আমার মালগুলা পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুই ভাবলি কি করে তোকে আমি সুখে থাকতে দেব? হা হা হা। অনেক হিংস্র প্রাণী থাকেন, তাদের মধ্যে শেয়ালও থাকে। শেয়াল চালাক প্রাণী হতে পারেন, কিন্তু সে নিজে কখনো সিংহের মতো শিকার করতে পারে না। শিয়াল সবসময় অন্যের কাছে হাত পেতে খায়, কখনো শিকার করে খেতে পারে না। হু হু হু। মুরব্বি, আমি কখনো অন্যের কাছ থেকে সে খাই না, বরং আমি থাবা মেরে খেতে ভালোবাসি। তোর ছোট ভাই ফাইজারকে পারলে এখান থেকে জীবন্ত নিয়ে যা। তবে হ্যাঁ, সত্যি একটা, আমার যত কোটি টাকা লস হয়েছে তা সুদে আসলে দিতে হবে, প্লাস তোর অর্ধেক এলাকা আমাকে দিতে হবে। যেখানে আমার ছেলেগুলা চাঁদা তুলবে, আমার রাজত্ব চলবে, সেখানে তুই মাথা ঢোকাতে পারবি না। শর্তে রাজি থাকলে নিয়ে যেতে পারবি, আর যদি শর্তে রাজি না থাকিস তাহলে তোর বাইকে প্রতি রাতে ওই চাঁদের পাশে থাকা অংশটুকুতে তারা হিসেবে দেখতে পাবি। কথাটা শুনে আগন্তুকটা মুজিবর সাহেবের পকেট থেকে তার দামি ব্র্যান্ডেড সিগারেটটা বের করে আগুন জ্বালিয়ে মনের সুখে কয়েকটা টান দেয়। পকেটে থাকা সিগারেটের দাম 4 থেকে 5 হাজার টাকা। এরপর বলে ওঠে, সিংহ জানে জঙ্গলে শুধু সে একাই থাকে না, বরং তার সাথে সাথে জঙ্গলে আরও কিছু হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে। তাই বলে কিন্তু সিংহ ভয় পেয়ে সেখানে কম্প্রোমাইজ করে বেঁচে থাকে না। তার অহংকার ও আক্রমণে সবাই তাকে বনের রাজা বলে স্বীকার করে।
আমি তোর মতো একটা শিয়ালের কাছে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। এতে যদি তোর কাউকে মেরে ফেলতে ইচ্ছা করে মেরে ফেলতে পারিস, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার সিংহাসন ছাড়তে একদম রাজি না। এরকম কথা শুনে সবাই থমকে যায়। কেউ বুঝতে পারে না কি বলছে মুজিবর সাহেব। সবাই জানে মুজিবর হচ্ছে একটা ঠান্ডা মাইন্ডের খেলোয়াড়, তো তাই বলে নিজের রক্তের ভাইকে এইভাবে বিপদের মুখে ফেলে দিবে ভাবতে পারেনি কেউ। থমকে গেছে রমজান এই কথা শুনে, প্রায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করে পারে নিজের রক্তের ভাইকে এরকম একটা বিপদের মুখে ফেলে দিতে, যা মুজিবর সাহেবকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। মুজিবর সাহেব মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসতে গেলে আবার বলে ওঠে পেছন থেকে রমজান সাহেব, আমি জানতাম তোর ভাইয়ের মূল্য তোর কাছে নেই, কিন্তু রক্ত যদি রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমি বা তোর ভাইকে বাঁচিয়ে রেখে কি করব বল। কথাটা শুনে পেছন দিকে তাকিয়ে মুজিবর সাহেব মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, হা 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 হা। আমি খেলতে ভালোবাসি, তবে সাধারণভাবে নয়, মাস্টার মাইন্ড গেম খেলতে। তাই বাঁচিয়ে রেখে লাভ নাই, মেরে ফেল, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কথাটা বলে চলে যায় মুজিবর সাহেব। গাড়ির ভেতর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে থেকেই পেছন থেকে একটা বুলেটের শব্দ শুনতে পায়। হঠাৎ করে বুলেটের শব্দ পেয়ে গাড়ি ব্রেক করে গাড়ির জানালা ভেদ করে মাথা বের করে একটা মুচকি হাসি দেয়। এটা দেখে রমজান বলে ওঠে, তোর ভাইয়ের লাশটা এখানে পড়ে থাকবে, নিয়ে যাস, না হলে এখানকার কুত্তাগুলো তোর ভাইয়ের মতো লাশটাকেও ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই কথা শুনে মুজিবর সাহেব মাথা বের করে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, লাস্টার প্রয়োজন আমার কাছে নেই, প্রয়োজন পড়বে তোর কাছে, কারণ তুই কাকে গুলি করেছিস সেটা একবার মুখের কাপড়টা তুলে দেখে নে। কথাটা বলে চলে যায় মুজিবর সাহেব সহ তার পুরো সাঙ্গপাঙ্গ। রমজান সাহেব মুজিবরের মুখে এরকম কথা শুনে মুহূর্তের মধ্যে হাসিটা থেমে যায়। লাশের দিকে তাকিয়ে মুজিবরের শেষ কথাটা রমজানের বুকে বেশ আঘাত করেছে। সে তো গুলি করার আগে দেখেনি সে কাকে গুলি করে মেরেছে। হাত পা জড়ো সড়ো হয়ে আজ থাকে, কেমন যেন ভয় মনের ভেতর আতঙ্কে বাসা বেঁধে থাকে। রবিউল সামিউল মিলে লাশের মুখ থেকে কাপড়টা সরাতে যাবে, এমন সময় রমজান বাধা দেয় আর বলে ওঠে, ওই দাঁড়া, আমি নিজে দেখছি। কথাটা বলে কাপা কাপা হাতে লাশের মুখের থেকে কাপড়টা আস্তে করে সরাতে থাকে। মুখের ওপর থেকে কাপড়টা সরাতে যেতেই বেশ এটা দূরে গিয়ে রমজান সাহেব ছিটকে পড়ে, কারণ তার চোখের সামনে নিথর লাশ হয়ে মাটিতে পড়ে রয়েছে তারই রক্তের ছোট ভাই। হাত পাগুলো ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। সবাই দিকে তাকিয়ে চমকে গেছে, কেননা তৌফিক লাশ হয়ে পড়ে আছে। রমজান তার ছোট ভাই তৌফিকের মাথায় নিজে গুলি করেছে, কিন্তু এটা কি করে সম্ভব বুঝতে পারছে না সে। চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। নিজের ভাইয়ের কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে কাঁদতে থাকে আর বলে ওঠে, ভাই, আমি তোকে মারতে চাইনি, আমি তো শাওনকে মারতে চেয়েছিলাম। মাঝখান থেকে তুই কি করে চলে এলি আমি জানি না। আমাকে তুই মাফ করে দিস, তোর মৃত্যুর প্রতিশোধ আমি নেব মুজিবরের ছোট ভাই শাওনকে মেরে। কথাটা বলতে বলতে হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসতে হাসতে বলে ওঠে, হা হা হা। কিরে, তোকে বলছিলাম না জঙ্গলে শিয়াল আর সিংহ দুজনে থাকে। শিয়াল চালাক হতে পারে, কিন্তু সিংহের সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা রাখে না। আমার ছোট ভাইকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম অনেক আগে। তোর কিছু লোক মেরে সেখানে আমার কিছু লোক তোর হয়ে কাজ করছিল। আমার ভাইকে সেখান থেকে সরিয়ে তোর ভাইকে রেখে মাথায় কালো কাপড় পেঁচিয়ে দেয় যাতে তুই চিনতে না পারিস। কিন্তু তুই কাকে গুলি করেছিস সেটা গুলি করার আগে একবারও দেখিসনি। শোন, মজার বিষয় হচ্ছে তুই যদি ওখান থেকে 5 মিনিটের মধ্যে না যাস তাহলে তোর ভাইয়ের লাশের সাথে সাথে তুইও ক্ষত বিক্ষত হয়ে যাবি, কারণ তোর ভাইয়ের পেটের ভিতরে বোম আমরা রাখছি। 5 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে, আর তুই সহ তোর দলবল ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডিত আকারে ধুলো বালি কণার মতো এদিক ওদিক বাতাসের হাওয়াতে উড়তে থাকবে। হা 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 হা। কথাটা বলে হাসতে থাকে মুজিবর সাহেব, এবং এই কথা শুনে চমকে যায়। রমজান ভাইয়ের কাছ থেকে বেশ খানিকটা দূরে সরে যায়। সবাইকে বলে, সবাই এখান থেকে সরে যা, ওর পেটের ভেতরে বোম আসছে, এখনই ব্লাস্ট হবে, সবাই সরে যা।
কথাটা বলতে বলতে হঠাৎ বেশ খানিকটা দূরে যেতেই কোনো একটা শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বেশ পাওয়ারফুল একটা বোম ফাটার সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় শরীরের আকার আকৃতি, রক্তে রক্তাক্ত হয়ে যায় পুরো রাস্তা। শরীরের মাংসগুলো এদিক ওদিক সিদ্ধ হয়ে ছড়িয়ে পড়েছে। শরীরের মাংসগুলো এখনো রাস্তার ওপর লাফালাফি করছে। নিজের ভাইয়ের এরকম রক্তাক্ত ক্ষতবিক্ষত সঞ্জিত শরীর দেখে চোখগুলো রক্তের লাল বরণ ধারণ করে ফেলেছে রমজান সাহেবের। প্রতিজ্ঞা করে বলে ওঠে, মুজিবরকে না মারা পর্যন্ত আমি মরছি না। মাস্টার মাইন্ড গেম খেলে এই রাজ্যকে শেষ করে নতুন এক রাজত্ব করব আমি, নতুন এক সিংহাসনের রাজা হব আমি। কথাটা বলে সেখান থেকে চলে যায়। রক্ত আর ক্ষতবিক্ষত শরীরটা রাস্তার ওপর পড়ে থাকে। ভয়ে সে রাতে আর কেউ বের হয় না। বস্তি এলাকা থেকে প্রশাসন অনুযায়ী নিয়ে ঘটনাস্থলে রাতের আধার কেটে ভোরের আবার পাখির কিচিরমিচির। গ্রাম অঞ্চলে থাকা মোরগ মুরগির ডাকাডাকিতে সকালের ঘুম ভাঙে। সকাল হতেই প্রশাসন আর সাংবাদিক মিলে পুরো জায়গাটা মুখরিত হয়ে ওঠে। সাংবাদিক বলে ওঠে, গভীর রাতে যখন সবাই ঘুমের রাজ্যে ঘুমের সাথে কাতর হয়ে পাড়ি দিচ্ছিল প্রশান্তির মুহূর্তে, ঠিক তখনই গভীর রাজনীতিতে ধূসর গোষ্ঠী এলাকাতে 3:45 বোমা বিস্ফোরণ হয়। এটাতে কতজন আহত হয়েছে, কী করে ঘটনা ঘটল তা তদন্ত করার জন্য গোয়েন্দা বিভাগের এনামুল সর্দার এসেছেন, যিনি নিজের গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি বলেছে তদন্ত করে এবং ফরেন্সিক রিপোর্ট ভিত্তিতে প্রেস রিপোর্ট কনফারেন্স মাধ্যমে জানিয়ে দেবে এই বিস্ফোরণ হওয়ার কারণ কি। শহরে এটা নতুন নয়, কিন্তু গভীর রাজনীতিতে এরকম ব্লাস্ট হওয়া সত্যি আতঙ্ক একটি বিষয়। সামনে ইলেকশন, এর মধ্যে বিভিন্ন জায়গায় আতঙ্ক এক নাম ভেসে উঠেছে, এআর মাফিয়া গ্যাংস্টার। একটা সময় এই নামের কোনো পরিচয় ছিল না। যাকে মেরে ফেলা হয়েছিল, কে মেরেছিল, পুলিশ তা তদন্ত করে বের করতে পারেনি। তবে এখন অনেক বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে এই নাম। আমি এতক্ষণের সঙ্গে ছিলাম আইপি নিউজ থেকে সুলতানা আক্তার আখি। পুরো রাস্তা পরিষ্কার করে ফেলা হয়। ফায়ার সার্ভিস টিম এসে পুরো রাস্তা পানি দিয়ে পরিষ্কার করে। থানার ভেতর বসে পুরনো কিছু ফাইল দেখছে ইকবাল চৌধুরী। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় খুবই পরিচিত একটি নাম ভেসে উঠেছে। রিসিভ করে হালকা কণ্ঠে বলে ওঠে, হ্যালো স্যার, এদিকে একটা সমস্যা হয়ে গেছে। গভীর রাতে কালকে কেউ বা কারা পুরো দল বলকে মেরে রোহিতকে তুলে নিয়ে গেছে। কথা শুনে বেশ খানিকটা রাগ হলেও নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত মাথায় বলে ওঠে ইকবাল সাহেব, তোকে বলেছি না, আমি ডিউটি অবস্থায় থাকলে তুই কোনো মতে আমার বউকেও যদি কেউ মেরে ফেলে আমাকে ফোন করবি না, রাতে দেখা হচ্ছে। কথাটা বলে কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার সাথে সাথেই কেবিন রুমের বাইরে থেকে কেউ একজন বলে ওঠে, ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই আসো। এরপর মিনা ভেতরে প্রবেশ করে হাতে থাকা ফাইলটা বাড়িয়ে দেয়। সেটা দেখে বলে ওঠে ইকবাল সাহেব, বসো, দাঁড়িয়ে আছো কেন? কিছু কি জানতে পারলে বলো। থ্যাংক ইউ স্যার। আমি তদন্ত করে জানতে পেরেছি যে সেই দিন রাতে আকাশ ও তার দলবলকে মেরে ফেলার পর তাদের পরিচয় বা চিহ্নিত করার কিছুই পাওয়া যায়নি। আদৌ বেঁচে আছে কিনা সেটাও জানা যায়নি। তবে আকাশের সাথে হুবহু চেহারার মিল আছে একজন স্কুল শিক্ষকের। তবে আমরা অনেক চেষ্টা করেছি তার বিরুদ্ধে প্রমাণ খোঁজার। খোঁজখবর নিয়ে জানতে পারি আসলে ওনার নাম আকাশ হোসেন। তিনি চট্টগ্রামে থাকেন। ওখানে থেকে লেখাপড়া করে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। চেহারার সাথে মিল পাওয়া গেলেও যা ইনফরমেশন পেয়েছি তা সম্পূর্ণ সঠিক। ঠিক আছে, খোঁজ খবর নাও এই আকাশ বেঁচে আছে নাকি মরে গেছে। যদি আকাশ মরে যায় তাহলে শহরে নতুন করে আকাশের মতো কে রাজত্ব শুরু করেছে। সামনে ইলেকশন, যত তাড়াতাড়ি হয় তাকে ধরার ব্যবস্থা করো। জি স্যার। কথাটা বলে মিনা চৌধুরী ইকবাল সাহেব ভাবতে থাকে, আকাশ যদি বেঁচে না থাকে তাহলে এই খুনগুলো কে করছে। অঙ্ক মেলাতে পারে না, পুরো কেস ফাইলগুলো দেখতে থাকে। অন্যদিকে প্রতিদিনের মতো নিজের বুঝতে এলাকায় স্কুল থেকে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে আকাশ। আকাশ হেঁটে যাচ্ছে। আজকে হঠাৎ করে তার সামনে একটা গাড়ি এসে ব্রেক করে। গাড়ি থেকে তার পাশে থামার কারণে চমকে যায়। আকাশের দিকে তাকাতেই গাড়ির জানালা খুলে মাথা বের করে বলে ওঠে শামীম, কিরে তাকিয়ে আছিস কেন? গাড়িতে চড়। আমি গাড়িতে মানে? আরে ভাই গাড়িতে চড়, তোর জন্যই তো গাড়ি দাঁড় করালাম। তুই তো আমায় পুরো ভয় পাইয়ে দিয়েছিলি। বুকের পানি পুরো শুকিয়ে গেছে।
আচ্ছা গাড়ির ভেতরে আয় আগে, বস, তারপরে তোরে পানি খাওয়াচ্ছি। মজা নিচ্ছিস? একদম না। তারপর শামীম গাড়ির জানলা খুলে দেওয়ার সাথে সাথেই আকাশ গাড়ির ভেতরে যায়। এরপর ভার্সিটিতে তারা যেতে থাকে। ভার্সিটিতে যেতে যেতে আকাশের চোখ যায় একটা গাছের দিকে, যেখানে বেশ কয়েকজন ছেলে মিলে কয়েকটা মেয়েকে গালি দিচ্ছে, গলি নিয়ে নিয়ে যাচ্ছে। আকাশের চোখে বাজ পাখির মতো সে লক্ষ্য করে ছেলেগুলোর হাতে বন্দুক ছিল। কি ভেবে যেন শামীমকে গাড়ি থামাতে বলে। আকাশের কথা শুনে শামীম গাড়ি থামায় আর বলে ওঠে, তোর আবার হঠাৎ করে কি হলো? ভার্সিটি যেতে হবে, এখানে গাড়ি থামালি কেন? আচ্ছা শোন, তুই যা, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি কাজটা শেষ করে রিক্সা নিয়ে চলে আসছি। আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। আরে বোকা না, রাস্তায় জ্যাম লাগতে পারে, তার থেকে তুই ভার্সিটিতে চলে যা, সেখানে গিয়ে তোর সাথে দেখা হচ্ছে। ওকে ঠিক আছে। তারপর আকাশ গাড়ি থেকে নেমে যায়, শামীম গাড়িতেও চলে যায়। আকাশ রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যায়, গিয়ে সেই গলির মোড়ে যায়। ছেলেগুলো মেয়েগুলোকে জোর করে নিয়ে যাচ্ছে। খেয়াল করে বিষয়টা আকাশ তাদের পেছন পেছন যেতে থাকে। ছেলেগুলো আকাশকে খেয়াল করেনি। ছেলেগুলো মেয়েগুলোকে নিয়ে একটা পুরনো বাংলো বাড়িতে গিয়ে আসে। সিকিউরিটি দেখার সাথে সাথেই খুলে দেওয়া হয়। মেয়েগুলোর ভেতরে প্রবেশ করে ছেলেগুলো বলে ওঠে। আকাশ আর সামনে যেতে পারে না, সেখানে থেমে যায়, কারণ সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেললে হয়তো বা সমস্যা আছে। মেয়েগুলোকে ভেতরে প্রবেশ করতেই ভেতরে দেখতে পায় অসংখ্য মেয়ে। কেউ কেউ ছোট কাপড় পরে আছে, কেউ কেউ এমনিও আছে। জোর করে নিয়ে যেতে থাকে সেই মেয়েগুলোকে। এক এক রুমে এক এক আওয়াজ আসতে থাকে মেয়েগুলোর কানে। হ্যাঁ, মেয়েগুলোকে ছেলেগুলো যেখানে ধরে এনেছে সেটা হচ্ছে একটা পতিতালয়। রাতের আধারে কোটি কোটি টাকা ইনকাম করে কোটিপতি মানুষের সুখ পেতে রাতের আধারে এসে রাতের রানীগুলোর সাথে কৌশল বিনিময় করে এই পতিতালয়ের মালিককে টাকা দেয়। সবাই কান্না করতে থাকে, কাউকে জোর করে এসেছে, কেউ এসেছে কোনো এক কারণে। আকাশ সেখান থেকে বের হয়ে চলে যায়। যাওয়ার সময় পকেট থেকে ফোনটা বের করে কল করে কোনো এক নাম্বারে। ফোনটা রিসিভ হতেই আকাশ বলে ওঠে, তোকে একটা ঠিকানা পাঠিয়েছি, এই ঠিকানায় গিয়ে খোঁজ নে আদৌ এখানে কোনো কাজ কারবার হয় কিনা। ওকে বস, ঠিক আছে, কাজ হয়ে যাবে। কথাটা বলে ভার্সিটি যেতে থাকে আকাশ। আকাশের চোখ যায় রাস্তার জ্যামে আটকে পড়ে থাকা গাড়িগুলোর দিকে, কেননা একটা সুন্দর দেখতে ফুটফুটি মেয়ে সে কিনা ফুল হাতে নিয়ে বিক্রি করছে। গাড়ির জানলাগুলো কেউ খুলছে, আবার কেউ গালি দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। আকাশের বেশ মায়া লাগে। ভার্সিটির সময় প্রায় শেষের দিকে, তাই আকাশ দ্রুত চলে যায়। সামনে গিয়ে দেখতে পায় শামীম সেখানে আড্ডা দিচ্ছে। শামীম আকাশকে দেখে ডাক দেয়। আকাশ তাদের মাঝে গিয়ে বসে। শামীম বলে ওঠে, আকাশ, আজকে ভার্সিটিতে তেমন একটা ক্লাস হবে না, চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। না রে, যে কটা ক্লাস হবে সব কয়টা ক্লাস করব। এরপর আমাকে আবার চলে যেতে হবে, কারণ এখান থেকে গিয়ে স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে। ঠিক আছে। এরপর তারা সবাই মিলে আড্ডা দিতে থাকে। ক্লাসের সময় হয়ে যায়। কলেজের ভেতর গিয়ে ক্লাস করতে থাকে। আজকে নতুন একজন শিক্ষিকা এসেছে। তারপর তিনি ক্লাস করাতে এসে সবাই ক্লাস করতে থাকে। শিক্ষিকাগুলো বোর্ডে লিখছে, সেগুলো দেখে আকাশ হাসতে থাকে, কেননা আকাশ তো এগুলো আগে থেকেই করেছে। কি আকাশ জানতে চান? অবশ্যই জানতে পারবেন, গল্পের সাথে থাকুন, কারণ আকাশ লেখাপড়া অনেক আগেই শেষ করেছে। লেখাপড়া শেষ করে সে আবার কেন ভার্সিটিতে ভর্তি হয়েছে অবশ্যই তা জানতে পারবেন। চুপচাপ বসে থেকে সমস্ত কিছু দেখতে থাকেন। এক এক করে সমস্ত ক্লাস শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটি থেকে চলে যায় তার স্কুল। সেখানে সে এতিম খানার বাচ্চাদের লেখাপড়া শেখায়। আকাশ ফ্রেশ হয়ে সবাইকে পড়াতে বসে। এমন সময় হঠাৎ করে অনাথ আশ্রমের ভেতর পুলিশ গাড়ি প্রবেশ করে। সবাই সেদিকে তাকায়। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে মিনা চৌধুরী, যার পরে রয়েছে নীল রঙের একটি শাড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, গলায় স্বর্ণের মালা, হালকা সাজে যেন অপূরব রাজ্যের রানীর মতো লাগছে। চুলগুলো আকাশের তো বাতাসে দোল খাচ্ছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে মিনা চৌধুরী আর বলে ওঠে, কেমন আছেন মাস্টার সাহেব? জি আলহামদুলিল্লাহ। তবে আমি আবার কি করলাম যে আপনি আবারও এসেছেন? কেন, আসতে মানা আছে নাকি? সি সি সি, তা কেন হবে? সরি আকাশ সাহেব, আপনাকে সেদিন তুলে নিয়ে গিয়ে মারধর করার আগে কারণে আসলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত আমরা। না ঠিক আছে, সমস্যা নেই। আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন, সমস্যা নেই। না আপনার কি সময় হবে এক কাপ কফি খাওয়ার? কপি? প্লিজ, ভয় পাবেন না, আমরাও মানুষ। পুলিশরা কিন্তু মানুষ, তারাও মানুষ হয়। মানুষের একটা ভুল হয়েছে, তাই বলে ভয় পাচ্ছেন কেন? আকাশ এবার তোতলাতে থাকে। তোতলাতে বলে ওঠে, না আসলে আমার
পুলিশদেরকে দেখার ভীষণ ভয় করে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি এবং শুনেছি পুলিশরা নাকি মানুষকে বিনা অপরাধে তুলে নিয়ে গিয়ে 16 দেয়। বিয়ের আগেই নাকি শ্বশুরবাড়িতে নিয়ে যায়, তাই ভয় লাগে। আকাশ মুখে এমন কথা শুনে মিনা চৌধুরী হাসতে থাকে। মিনা চৌধুরী হাসতে হাসতে বলে ওঠে, তাই বুঝি? সরি, কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে আপনাকে সেদিন থানায় নিয়ে গিয়ে ওভাবে মেরেছি, তার জন্য দুঃখিত। চলুন না প্লিজ এক কাপ কোথাও বসে কফি খেয়ে আসি। আকাশ এবার বাচ্চাদের দেখে তাকায়। বাচ্চারা সবাই হাসতে থাকে। তাদের মধ্যে থেকে ছোট্ট একটা বাচ্চা বলে ওঠে, ম্যাডাম, স্যার তো পুলিশ দেখে ভয় পায়, তাই হয়তো উনি আপনার সাথে কফি খেতে যেতে চাইছে না। কি মাস্টার সাহেব, আপনি কি আমায় ভয় পান? না মানে হ্যাঁ ম্যাম, স্যার আপনাকে ভীষণ ভয় পায়। আজকে আমাদের স্কুলের ছুটি, স্যার আর ম্যাম কফি খেতে যাবে। এই তোরা সবাই চল, খেতে যাব। এই বলে সবাই খেলতে চলে যায়। মিনা এবার আকাশের হাতটা ধরে গাড়িতে করে নিয়ে যায় একটা কফি হাউসে। তারপর কফি অর্ডার করে। ওয়েটার কফি দিয়ে যায়। মিনা বলে, নিন কফি খান। তারপর তারা কফি খেতে থাকে। ইকবাল সাহেব থানার মধ্যে বসে পুরো কিছু কেস ফাইল ওপেন করছে। সেখানে আকাশের হিংস্র রূপের বর্ণনা দেওয়া আছে। সে কিছুতেই বুঝতে পারে না আকাশে তারা মেরে ফেলেছিল, তাহলে আকাশ কি করে ফিরতে পারে। কথাগুলো ভাবছে আর কফি খাচ্ছে। এমন সময় আবার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখতে পায় পরিচিত নাম্বার। রিসিভ করতে পাশ থেকে বলে ওঠে, স্যার আপনাকে একটা কথা বলার জন্য সেই কখন থেকে ফোন করছি। আমাদের ট্রাফিক জ্যামের যে ব্যবসাটা ছিল সেটা তো চাঙ্গে উঠে গেছে, কারণ সেখানে কেউ বা কারা রাতের আধারে এসে রোহিতকে তুলে নিয়ে গেছে আর মেরে ফেলেছে সবাইকে। কথাটা শুনে ইকবাল সাহেব বেশ অবাক হয়, কেননা এই প্রথম তার ধান্দার মধ্যে কেউ থাবা বসিয়েছে। তবে সে কি যে থাবা বসিয়েছে সে কেন বিড়াল নয়, নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন ইকবাল সাহেব। ইকবাল সাহেব ঠান্ডা মাথায় খেলোয়াড় কথা শুনে উত্তেজিত না হয় সুন্দর করে কলটা কেটে দেয়। তারপর থানা থেকে বের হয়ে যাবে এমন সময় টেবিলের ওপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় আইজিপি ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই সালাম দিলে বলে ওঠে, ইকবাল সাহেব।